Bhoot FM. The night comes alive with Grameenphone. Yes, the night comes alive with Grameenphone. শুনছেন সবসময় রেডিও ফুড FM। আমি রাস্তার সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আজকে আপনারা সবাই জানেন যে কিছুক্ষণের মধ্যে আমরা ভূত এফএম যখন শুরু করলাম তখন ঘড়িতে 11:59 এবং কিছুক্ষণের মধ্যেই ব্রাজিলের খেলাটা শুরু হয়ে যাবে যা ভূত এফএম পড়বে। এবং আমাদের আজকে অতিথি আছেন দুইজন, তাদের ঘটনা শুনবো। আমাদের কাছে কিছু ইমেইল আছে, সেই ইমেইলগুলো পড়বো, কিছু অডিও ক্লিপ আছে, সেই অডিও ক্লিপ গুলো শোনাবো আপনাদেরকে, এবং তারপরেও যদি কিছু সময় বেঁচে যায় তাহলে আমরা পূর্ণ কোনো ঘটনা আপনাদেরকে শোনাবো। তো শুরুতে জানিয়ে দিই কিভাবে আমাদেরকে ইমেইল করবেন। আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofooty.fm, which is bhootfm@radiofooty.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ শেয়ার করতে পারেন বা জানাতে পারেন আপনাদের ঘটনা আমাদের কাছে। এবং সেই সাথে আমাদের দুটো পেজ রয়েছে, যে দুটো পেজের একটি হচ্ছে www.facebook.com/russell.bhootfm and www.facebook.com/bhootfm.russell। এখনো পর্যন্ত অনেকেই আমাদের সঙ্গে আছেন এবং তারা এখানে কমেন্ট করছেন এবং সেই কমেন্টগুলো আমি ইনশাআল্লাহ একে একে পড়ার চেষ্টা করব। তবে শুরুতেই আজকে যে ঘটনাটি শুরু করতে চাই সেই ঘটনাটি হচ্ছে আমাদের ইমেইল, সেই ইমেইলটা পড়ছি। যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি ভালো আছেন। আমি ভালো নেই, আর ভালো থাকার কথাও না। পুরো ঘটনা পড়লে বুঝবেন আমি কেমন অবস্থায় আছি। আমি আমার নাম প্রকাশে আগ্রহী নই। তারপরে ব্র্যাকেটে তিনি তার নামটা লিখেছেন। আমার সাথে এমন ঘটনা ঘটে চলেছে যার জন্য আর কাল দিয়ে আমি 8 বার আত্মহত্যা চেষ্টা করেছি। জানি না কবে মারা যাব, হয়তো যে কোনো দিন। নিজের জীবনে হয়তো শেষ ঘটনা এটাও হতে পারে। পড়ে শোনাবেন। আমি নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করছি। ঘটনার শুরুতে আগে বলবো যে আপনি এই চিন্তাটা মাথা থেকে বাদ দেবেন এবং জীবন অনেক মূল্যবান, সবকিছুর চাইতে জীবন মূল্যবান এবং বেঁচে থাকাটা সবচেয়ে বেশি জরুরি। এর চাইতে বেশি জরুরি কোনো কিছু নেই। এবং আপনার বন্ধু বান্ধবদেরকে আপনি একটু সময় দিন এবং তাদের কাছ থেকে তাদের পরামর্শ নিন, পরিবারের লোকজনদের অবস্থাটা বুঝুন। এবং আপনি অবশ্যই এই পৃথিবীতে এসেছেন কোনো একটা নির্দিষ্ট একটা উপলক্ষকে কেন্দ্র করে। সেই উপলক্ষটা কখনো আপনি এড়িয়ে যেতে পারেন না। আপনার যে দায়িত্ববোধ রয়েছে, আপনার যে পৃথিবীর প্রতি আপনার যে কিছু করার রয়েছে, সেটা আপনি ডেফিনেটলি আমার মনে হয় যে সেই দায়িত্বটা পালন করবেন। সময়টা ছিল, ঘটনায় যাচ্ছি, সময়টা ছিল 2018 সালের মার্চ মাসের 7 তারিখ। সেদিন রাতে আমার সবচাইতে প্রিয় আর ভালোবাসার মানুষটি আমাকে ছেড়ে চলে যায়। আমি অনেক ডিপ্রেশনে থাকতাম। আমার রাতে ঘুম হতো না। আমি জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতাম, কষ্টের গান শুনতাম। এভাবে 1 সপ্তাহ কেটে গেল। এমনি এক রাতে আমি জানালার দিকে তাকিয়েছিলাম। এমন সময় 3টি আগুনের গোলা আমাদের বাড়ির অনেক পুরনো আম গাছে এসে পড়ল। আমি আমার বাসার চারপাশে বর্ণনা দিতে ভুলে গেছি। আমার বাসার চারপাশে পুরনো আম গাছ আর চারিদিকে দেয়াল। যাই হোক, আমি আম গাছে 3টা আগুনের গোলা দেখে মনের ভুল ভাবলাম আর বেশি রাত না করে ঘুমিয়ে পড়লাম। এভাবে কেটে গেল কয়েকটা দিন। তেমন কিছু আর চোখে পড়ল না। কয়েকদিন পর আমি একইভাবে জানালা দিয়ে তাকিয়েছিলাম। হয়তো সেই রাতেই আমার জীবনের অভিশাপের রাত। সেই রাতে আমি আবার সেই 3টা আগুনের গোলা দেখতে পাই এবং পুরনো আম গাছে এসে পড়তে দেখি। ঘড়িতে তখন সময় রাত 2:15। আমি এবার একটু ভয় পেলাম এবং ভয় পাওয়া সত্ত্বেও আমি দেখতেছিলাম তারা কি করে। আমি তাদের আকার বা আকৃতি কিছুই দেখতে পারি নাই, শুধু ছায়া দেখা গেল যা মানুষের মতো। আম গাছে এসেই আগুন থেমে গেল আর 2টি আগুনের গোলা উড়ে গেল, সেটা আমি দেখলাম। আবার 5 মিনিটের মধ্যে ফিরে আসলো, কিন্তু তারা সাদা কাপড়ে করে কিছু একটা নিয়ে আসলো। সেই কাপড়ের আকারটা ছিল ছোট, মনে হয় বাচ্চার লাশ। সেই 3টা জিনিস
সেটা খেতে শুরু করলো এবং আমি ভয়ে শুধু তাকিয়ে দেখছিলাম। মুখে কথা বলার শক্তি হারিয়ে গেছে, আমার শরীর পুরো পিঠ ঠান্ডায় জমে গেছে। তাদের মধ্যে একজন আমার দিকে তাকালো, আর আমি যা দেখলাম তা দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। মুখটা ছিল একটা কুকুরের মতো, আর চোখ ছিল সাদা আর লালের মিশ্রণ। এটা দেখে আমি জানালার নিচে মাথা দিয়ে ভয়ে বসে পড়লাম। 10 মিনিট পর আমি যেই মাথা উঁচু করে জানালা দিয়ে বাইরে তাকাবো, সামনাসামনি যা দেখলাম আমি সেটা আজও মনে করলে ভয়ে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। আমি দেখলাম আমার মতো, আমার সাইজের, আমার চেহারার একটা মানুষ বা অবয়ব জানালার অপর পাশে দাঁড়িয়ে আছে, ঠিক আমার চোখ বরাবর, আর বিকট জোরে হাসছে। তার চোখ আগুনের মতো লাল, আর আমার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। এটা দেখে আমি চিৎকার দিয়ে সেন্স হারিয়ে ফেলি, আর সেন্স আসে ডাক্তারের ইঞ্জেকশনের ব্যথায়। আব্বু আম্মু জানতে চাইল কি হয়েছিল। আমি সব খুলে বলি, কিন্তু তারা কেউ বিশ্বাস করল না। আমার প্রশ্ন, আমি তো 3টি আগুনের গোলা দেখেছিলাম, তবে একটা কেন আমার সাথে আমার সামনাসামনি দেখা করলো? উত্তরটা আমার জানা নেই, আমি জানার চেষ্টা করিনি। ঘটনাটা হয়তো এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু শেষ হলে হয়তো আমার কষ্টও হতো না। ঘটনা ঘটার 2 দিন তেমন কোনো সমস্যা আমি ফেস করিনি। 3য় দিন আমি রাত 1:30 পর আবার ঘুমোতে যাব। আমার পায়ের কাছে মানুষের আকৃতির ছায়া দেখতে পাই। সেই ছায়া আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর সেই লাল চোখটা দেখে আমি ভয়ে আব্বু আমাকে বাঁচাও বলে চিৎকার দেই। সাথে সাথে আব্বু এবং আম্মু আমার রুমে চলে আসে। আমি তাদের সব খুলে বলি, কিন্তু তারা এবারও বিশ্বাস করল না। সবটাই আমার মনের ভুল, তারা প্রমাণ করতে চাইছে। যাই হোক, সেদিন রাতে আমি আর কিছু দেখতে পেলাম না। পরের দিন রাতে আমি আবার 1:30 ঘুমোতে যাব। ঠিক তখনই আমি আমার পাশে সেই মানুষের আকৃতির ছায়া দেখতে পাই। এবার ছায়াটা আমার গলা চেপে ধরল, এবং বুঝাতে পারবো না, অনেক শীতল ছিল সেই হাত। আমার গলাটা চেপে ধরেছে। আমার কানে কানে সে বলল, তোর এই পৃথিবীতে কোনো প্রয়োজন নেই, তুই আত্মহত্যা কর। আর তার কণ্ঠস্বর ছিল কর্কশ। এই বলেই আমার গলা ছাড়লো, আবার চোখের পলকেই ভ্যানিশ হয়ে গেল। গলায় অনেক ব্যথা অনুভব করছিলাম, আর আমি তখনই গলায় দড়ি দেই নিজের ইচ্ছার বিরুদ্ধে, যেন আমাকে জোর করে কেউ ফাঁসিতে ঝুলাচ্ছে। আমার কাতরানোর আওয়াজ পেয়ে আমার রুমে আব্বু এসে তাড়াতাড়ি দড়ি থেকে আমাকে নামিয়ে বিছানায় শুইয়ে দেয়। সকালে আমার কাছ থেকে সব ঘটনাগুলো শুনে একটা হুজুরের কাছে নিয়ে যায়, আর সেই হুজুর বলেছে আমাকে খারাপ একটা জিন ভর করেছে, আমাকে মেরে ফেলাই নাকি তার উদ্দেশ্য। তারপর থেকে একটি তাবিজ দেন, কিন্তু সে তাবিজে কাজ হয়নি। প্রত্যেকদিন রাতে খারাপ জিনটি আমায় নানাভাবে ভয় দেখায়, আর আমি 8 বার আত্মহত্যার চেষ্টা করি। আর আমার গলা চেপে ধরে মাঝে মাঝে আমাকে খাট থেকে মেঝেতে ফেলে দেয়। এখন আমার সাথে আমার আব্বু আর আম্মু ঘুমায়, তারপরও আমি আত্মহত্যা করার চেষ্টা করি। আগের দিন রাতে আমি ফাঁকা ইঞ্জেকশন পুশ করি, কিন্তু বাঁচানোর মালিক আল্লাহ, তাই রগে না লেগে মাংসে ফাঁকা ইঞ্জেকশনটা লাগে। এখন ভাবেন আমি কেমন আছি। আমাকে যদি আপনারা একটু সাহায্য করেন, আমি স্বাভাবিক জীবনে ফিরতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ভালো হয়ে আবার ভূতে ফিল্মে যোগ দিতে পারি। জানি না আমার ঘটনা আপনার কেমন লেগেছে, কিন্তু আমার কাছে আমার জীবন আর মরণের ব্যাপার। আপনার জন্য অনেক দোয়া থাকলো, এবং সবাই প্রার্থনা করবেন আশা করি তার জন্য, এবং আশা করব যে আপনি সব বিপদ কাটিয়ে উঠে সুস্থ জীবনে ফিরে আসবেন, এবং আপনার সুস্থতা কামনা করছি। আর যারা আছেন, যারা শুনছেন এই মুহূর্তে, তাদেরও বলবো যে আপনারাও তার জন্য প্রার্থনা করুন। চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। আসসালামু আলাইকুম, আমার নাম রেজওয়ান, আমি এয়ারপোর্ট থেকে আসছি, এয়ারপোর্ট কালো থেকে আসছি। তো আমার ফার্স্ট ঘটনাটা হচ্ছে আমি আমার অফিসের নাম বলছি না, ঘটনাটা আমার অফিসে। আমি গত 3-3.5 বছর ধরে আমি অফিসে জব করছি, এবং অফিসটা হচ্ছে গাজীপুরে। তো আমি আমার অফিসে কম বেশি নাইট ডিউটি করতে হয় আর কি, তো নাইট ডিউটি অ্যাজ ওয়েল করতেছি। তো
আমি যখন নাইট ডিউটি করি, আমার নাইট ডিউটি করার আগে থেকে অনেক বড় ভাই যাচ্ছিল নাইট ডিউটি করতো, বলতো, শেয়ার করতো যে আমাদের অফিসটাতে অনেক প্রবলেম হয়, যে হয়তো বা তারা কেউ আমার কোনো বড় ভাইকে দেখতে পাচ্ছে, বা তারা যখন করিডোরে যাচ্ছে তো তারা দেখতে পাচ্ছে যে কোনো বড় ভাই দাঁড়িয়ে আছে অন্যদিক ফিরে তাদের দিকে হাসছে। আমি আগে বিষয়টা তবে স্বীকার করতাম না। তো একদিন আমি আমার সাথে একজন কলিগ, নাম বলবো না, আমি দুজন অ্যাজ ইউজুয়াল নাইট ডিউটি করার জন্য অফিসে যাই, প্রিপারেশন নেই, যখন সবাই অফিস চলে যায়। তো আমরা নাইট ডিউটি কাজ শুরু করছি। তো একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের অফিসে ডেকোরেশনের কাজ চলছিল আর কি। তো ডেকোরেশনের যেহেতু কাজ হচ্ছে, তো আরো কিছু লোকজন ছিল যারা কাজ করে এগুলো, আপনার দেয়ালের কাজ করছে। তো আমি আর আমার ভাই দুজন বসে কাজ করছে একদম রিল্যাক্স। তো আনুমানিক 2টা বা 2:30 হবে, যে মনে হচ্ছে যে খুব জোরও না খুব আস্তে না, বাট কি মানে এরকম একটা মনে হচ্ছে কাউকে খুব জোরে জোরে টানতেছে এবং সে ব্যথাটা সহ্য করতে পারতেছে না, যার ফলে সে মানে চিৎকারও করতে পারতেছে না, আবার মানে সেটাকে যে সে অফ রাখবে বা বন্ধ রাখবে, পেইনটা সহ্য করবে সেটাও পারতেছে না। তা আমি আমার কলিগকে বলি যে ভাইয়া কিছু শুনতে পারতেছেন? তো উনি ফান করে বলে, হ ভাই শুনতে পারতেছে, গাজীপুর রাত্রের বাজে 2:30, যদি পাখিও যদি আস্তে করে টু করে অনেক জোরে সাউন্ড শোনা যায়। তো বিষয়টা শুনে আমি নর্মালি ঠিক আছে ইগনোর। তো আধা ঘন্টা পর যে এখন সাউন্ডটা আরো জোরে হচ্ছে, এবং এখন মনে হচ্ছে যে ঠিক আমরা যেখানে যে ডেস্কে দুজন বসে আছি ঠিক পেছনে অথবা সামনে বসে আছে, এবং সাউন্ডটা সামনে থেকে হচ্ছে আর কি সাউন্ডটা। তো আমি এবার আবার ওই ভাইকে বলি যে ভাইয়া এবার কি শুনতে পাচ্ছেন? ভাই হ্যাঁ, এবার আমি স্পষ্ট শুনতে পারতেছি। এবং যারা কাজ করতেছিল তারাও বলতেছিল যে বস স্যার একটা শব্দ শুনতেছেন? তাই বললাম, এখন আমি যদি বলি হ্যাঁ শুনতে পাচ্ছি, বা আমি যদি প্যানিক হয়ে যাই, আই হোপ আমি মনে হচ্ছে তারাও ভয় পাবে, কারণ তারা অলরেডি কাজ বন্ধ করে আমাদের দুজন তাকায় আছে। আমি বললাম না, কোনো কাজ না, আপনারা কন্টিনিউ কাজ করে। তো আমি আমার ওই ভাইকে বললাম ভাই আপনি শুনতে? ভাই বলে যে হ্যাঁ শুনতে পারতেছি, যতক্ষণ পর্যন্ত ওনারা এখানে আছে আমরা এখানে থাকবো, তারপর চলে যাবো। ঠিক আছে। তো এরকম সাউন্ডটা হওয়ার আধা ঘন্টা পর আবার সব অফ। তো আমি আবার সব ভুলে গেছি, যে কাজের মধ্যে আবার ঢুকে গেছি। তো 4:45 হবে। তো আমি আমার সাথে যে কলিগ বললাম যে ভাই চল একটু বাইন্দা যাই। তো আমরা বাইন্দায় গেলাম। বাইন্দা যাওয়ার পর আমাদের বাইন্দাটা মানে আমাদের অফিসটা হচ্ছে হিউজ, অনেক বড় আর কি, যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি আপনি দেখেন মানুষ খুব ছোট মনে হবে, বিশাল বড় অফিস আর কি। তো আমরা একদম বারান্দার একটা কিনারে দাঁড়ায় আছি। তো দাঁড়ায় আছি, হাতে আমরা দুজন গল্প করতেছি। আমার চোখটা হঠাৎ পড়লো যে আমাদের বিল্ডিং এর মানে অফিসের পাশে একটা তাল গাছ আছে, এটা 2 তলা বা 3 তলা সাইজ হবে। স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে একটা বাচ্চা, আপনার অ্যারাউন্ড বয়স হবে 3 থেকে 4 বছর। তার মাথাটা নিচে, পা দুটো উপরে হাত দিয়ে দাঁড়ায় আছে। তো মানে হচ্ছে যে মানে উল্টা দিক হয়ে সে হাত ধরে মানে পুরো হাত ছড়ে রাখছে, যে উনি হচ্ছে ডাকতেছে এরকম কিছু একটা। তো আমি ফার্স্টে দেখছি, দেখে আমি ভাবছি যে আমার চোখের ভুল, আর আমি হচ্ছে আবার মানে আমি তুলে আসি। সো সামথিং অনেক সময় হয় কি যে কোনো কিছুর প্রেজেন্ট আমার সবসময় আগে। তো আমি আমার ভাইকে বললাম যে ভাই আপনি দেখতে পারছেন? ভাই আপনি শুধু খালি দেখেনি, খালি ফিলই করেন। তাই আমি বললাম যে ঠিক আছে, আমি ইগনোর করে দিচ্ছি, উনি কথা বলছে, বাট আমার চোখে বারবার রাস্তা আছে। আমি যদি ওনাকে বলবো ভাই চলেন ভিতরে চলেন, বাট আমি যদি এখন ওনাকে বলি যেহেতু শেষ মানে আমরা দাঁড়ায় আছে, তো সেই ক্ষেত্রে উনি হয়তো রাগ করতে পারে, আমি বলতেছি না। কিছুক্ষণ পর উনি আমাকে বলতেছে যে রেজন ভাই চলেন ভিতরে। আমি কেন ভাই? আপনি যেটা বলছেন আমি দেখতেছি এখন। এবং ওই মুহূর্তে আমরা দুজন যত দ্রুত সম্ভব ভিতরে আসছি। ভিতরে আসার পর সব থেকে মানে ভালো মানে সব থেকে যেটা বলে অবাক করার মতো, খুব জোরেও না খুব আস্তেও না, বাট বিষয়টা হচ্ছে এরকম, এই মনে হচ্ছে যে সে জানালার পাশ থেকে ডাকতেছে আমাদেরকে যে আসো আমার কাছে, আমাদের কাছে আসো, এই ছোট বাচ্চাটা। হ্যাঁ, এবং অনেকে বলে যে আপনার অনেক ভয়ানক শব্দ, সাউন্ড, ধাক্কা ধাক্কি, নট দিস কাইন্ড অফ, জাস্ট সে আসতে এই আমরা এখনো কানে বুঝতেছে এই। আমি বললাম ভাই আপনি বুঝতে পারতেছেন? তো উনি বলতেছে যে ভাই এখানে আর বসবই না, চলেন আমাদের আবার ওই পাশে আবার আরেক রোতে কিছু লোক বসছে, ওইখানে চলেন।
যত দ্রুত সম্ভব পিসিটা অফ করে আমরা ওখানে গেছি। ওই 8টা কোনোতে ছিলাম। তারপর আলহামদুলিল্লাহ সকাল আসছে পর আমি বিষয়টা বড় ভাইদের বললাম, তারা যেটা শেয়ার করলো এবং আমাদের অফিসে যারা পেন্ট্রি বয় আছে, যারা আমাদের চা বা কাজগুলো করে, তারা শেয়ার করলো যে ভাই এই অফিসটা হওয়ার আগে এখানে একটা আম গাছ ছিল আর কি, এবং এখানে ওই একটা মেয়ে সুসাইড করে, এবং আমাদের সেকশনটা যেখানে আমরা রাত্রেবেলা যেখানে বসি সেই জায়গাটাতেই গাছটা ছিল। দ্যাটস ওয়াই আপনাদের এই ফিল্ডটা। তারপর তো নাইটে চেষ্টা করছি তত কম করার, বাট যদিও নাইট করছি দেখতাম যে জানালার যেটা দিয়ে আমরা ফিতা টেনে আমরা পর্দাগুলো সরাই, অটোমেটিক পেন্ডুলাম নড়তেছে, সেটা আমি ভিডিও করছি, সেটা আমি আমার বসকে দেখেছি, বসও বুঝতে পারছে। অনেক সময় দেখতেছি রাত্রে 2:30-3টা বাজে, এখন নাইট ডিউটি করতে হবে যেহেতু অফিস জব করছি, তো দেখতাম যে অটোমেটিক চেয়ারটা পিছনে চলে আসে এবং ঘুরতেছে, মনে হচ্ছে কি স্পিডে চেয়ারটাকে ঘুরাচ্ছে, এবং এটা আমি ভিডিও করছি। ভিডিও আমি বস দেখাইছি, বসরা বলতো যে আমরা ট্রাই করি লোক আরো বাড়ানোর জন্য, যেন বিষয়টা আপনাদের ভয় না লাগে, বাট হয় না। তো এই ছিল আর কি ঘটনা। আচ্ছা, আপনি তুলা রাশির জাতক এবং আপনার লিব্রা, তো আপনি বলছিলেন যে আপনি অনেক কিছু ফিল করেন, আপনি অনেক কিছু ফিল করেন এবং আজকে আসার পরেও আপনার এখানে আসতে গিয়ে অনেক কিছু ফিল হয়েছে। আমাকে একটু ছোট্ট করে বলবেন যে আপনার। সেটা হচ্ছে আমি আপনাদের এখানে যখন 5তলা পর্যন্ত আসছি, 5তলা অ্যাজ এ গুড লাইটও ছিল, আমি একদম নর্মালি আস্তে আস্তে আসছি, বাট যখন আমি 6 আর 7 তলা যাই, আপনার সিকিউরিটি গার্ড হয়তো সেটা খেয়াল করছে, আমাকে বলছে আপনি ঠান্ডা হন, আসতে হন, কুল। কারণ আমি 2টা তলা, আমার মনে হয় যে আমি 3-4টা লাফে আসছি, কারণ আমি যখন 6th ফ্লোরে আসছি আমার কাছে মনে হচ্ছিল আমি এখন আপনারা দেখতে পারতেছেন আমার প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা জায়গায় গুজবাম্প ধরতেছে, কারণ আমি দেখতে পারতেছি। আমার মনে হয় কি যে 6 তলাতে এখন একটা বাইরে আলো কিনা আই ডোন্ট নো, বাট উল্টা দিক ফিরে তাকে আছে, এরকম না ওদিক ফিরে তাকে আছে। তো আমি এটা দেখে আমি 7 তলা আসি। 7 তলা আসার পর হচ্ছে পিছন থেকে উনি হয়তো কেউ আসতেছে, ফলো করতেছে। তো আমি যখন 7 তলায় কাউকে না দেখে আমি কনফার্ম যে আমি হয়বার ভয় পাবো আর নাম নিচে নামবো দৌড় দিয়ে, কারণ আমার দ্বারা সম্ভবই না উপরে ওঠা যদি কেউ না থাকে, কারণ এটা ফুলি রিস্ক। এবং আমি যখন আসছি আমি খুব জোর নক করেছিলাম যে না আমাকে ঢোকানোর জন্য প্লিজ, আমি অনেক ভয় পেয়েছি, এরকম একটা বিষয়। এবং আপনার এই তুলা রাশির জন্য কি বিভিন্ন সময় এরকম অনেক কিছু আপনি রাস্তাঘাটে যখন চলাফেরা করেন কোনো কিছু ফিল করতে পারেন? অবশ্যই। আমার মা তো সবসময় আমাকে বলে যে প্রথমত আমি আজকে এখানে শেয়ার করলাম, নর্মালি আমার মা বলে যে কখনোই কাউকে শেয়ার করা যায় না, স্পেশালি যারা হাত দেখে বা যারা হচ্ছে ওই একটু কবিরাজি জান এগুলো করে, তাদের সাথে কখনোই শেয়ার করা যাবে না বা দরকার নেই, কারণ হচ্ছে তারা আমাকে ইউজ করতে পারে। কারণ মোস্ট অফ টাইম যখন ওই যে আপনার বলেন কি বলবো, কারো উপর কারো ভস করানো বা প্রধান কবিরাজি কাজের জন্য এই রাশির লোকগুলোকে তারা বেশি টার্গেট করে। এবং আমার দেখা আছে যে আমি জানি না, তখন আমি জানতাম না, আমার নানুর বাসায় একজন বৃদ্ধ নানু ছিল, উনি আমার হাত ধরার পর হাত ছাড়তেছেন, কি যেন পড়তেছিল, নানু খেয়াল করার পর ওনার হাতটা ধরে বলছে ভাই আপনি ছেড়ে দেন হাতটা। এরপর থেকে আমার নানু যখন দেখলো, আমি এরপর থেকে আর কখনই শেয়ার করি না। অনেকেই বলে যে ওই তুলার রাশি বিশ্বাস করা ঠিক না বা ভূত, আমি সত্যি এগুলো আমি হয়তো বা আমি একটু শেয়ার করি যে সময় দেন ভাই আমাকে। সেটা হচ্ছে যে রাইট নাও আমাদের এই যে অনেক ছেলে মেয়ে আছে বা ভাইয়ারা আছে যারা বিষয়টা বিলিভ করতে চায় না ফর জ্ঞামি। যদি আমি এটা বিষয়ে বিশ্বাস করি তাহলে আমি তো গ্রামের লোক হয়ে গেলাম। ঢাকা শহর থেকে ভূত বিশ্বাস করবো এটা তো হতেই পারে না। বাট আমি জানি না, আমি যেই পরিমাণে এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করি, আমি এমন দেখছি যে অস্ট্রেলিয়া একটা ইউনিভার্সিটিতে এই বিষয়ে পড়ালেখা করা হয়, AXN বা বিভিন্ন চ্যানেলে প্রোগ্রাম করা হয়। সো আমি বুঝি না, অনেকেই বলে যে ভূত বলতে কিছু নেই, বানায় বলো গল্প। আমি খুবই দুঃখিত, বানায় বলা জিনিসটা আমি মনে করি একদম। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে অনেকেই কমেন্টও করছেন। এমডি সৈকত হাসান আমাদের সাথে আছেন এবং তিনি বলছেন ভাই আজকে আমার জন্মদিন, আপনাকে জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা। আব্দুল্লাহ আল মেহেদি নাটোর থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন শাকিল খান, তিনি ব্রাজিলের খেলা দেখছেন এই মুহূর্তে এবং সেই সাথে ভূত FM শুনছেন এবং তিনি বলছেন ফার্স্ট স্টোরি ওয়াজ নাইস এবং ইমেলটা ভালো ছিল, আমাদেরকে বলেছেন
আছেন আমাদের এমডি রিশাদ খানও লিখেছেন ফার্স্ট স্টোরি ওয়াজ নাইস। আশিকুল ইসলাম সিয়াম আমাদের লিখেছেন যে ফার্স্ট ইমেলটা ভালো ছিল। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরলিন আশিক, এবং তিনি বলছেন যে আর্জেন্টিনার ফ্যানরা আজকে ভূত এফএম শুনবে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও কিরণ সহ আরো অনেকেই। তো যাই হোক, চলে যাব একটা অডিও ক্লিপে এবং তারপরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড ফর রেডিও ফুর্তি এফএম এন্ড ডু ফুর্তি। আমি আজকে যে ঘটনাটা বলবো সেটা ইউএস এর অরেগনের একটা ছোট শহরের ঘটনা। ওখানে একটা ফ্যামিলিকে নিয়ে ঘটনা। মা বাবা আর মেয়ে ফ্যামিলিতে ওরা থাকে একটা ডুপ্লেক্স বিল্ডিং এ। ডুপ্লেক্স বলতে আমরা যেরকম খুব আলিশান বোঝাই সেরকম না, জাস্ট দোতলা বাড়ি। ওদের বাড়ির সিঁড়ির দুপাশে দুটো রুম, এক রুমে থাকে মা বাবা আর আরেকটা রুমে থাকে ওই মেয়েটা। বাইরের কান্ট্রিগুলোতে যেমন হয় আর কি, বাবা মা মেয়ে একসাথে থাকে না। তো ওদের পাশে একটা বর্ণনা দিই যে ওদের বাড়িটা শহর থেকে বেশ দূরে, শহরতলিতে বলা যায়, এবং ওখানে ওদের বাসার পিছনে জঙ্গল, বাসার সামনে পাশে একটা গ্যারাজ। তার মিনিট 10 ড্রাইভ করলে মেইন হাইওয়েতে ওঠা যায়, যেখান থেকে ওরা বিভিন্ন স্কুলে বা কর্মক্ষেত্রে যায়। তো মেয়েটার বয়স ছিল প্রায় 10 বছর। খুবই নর্মাল, ওদের ফ্যামিলিতে কোনোই কিছু হয়নি এবং ওরা বেশ নর্মালি বেড়ে ওঠা একটা পরিবার। এখন মেয়েটা একদিন রাতে খুব বাজে রকমের একটা স্বপ্ন দেখে। স্বপ্নের বিষয়টা হলো এমন যে মেয়েটা রাতে শুয়ে আছে, ওরই বিছানায় হঠাৎ একটা প্রচন্ড শব্দে ওর ঘুম ভেঙে গেল এবং সেই শব্দটা আসছে ওর দরজা থেকে এবং দরজাটাকে যেন আঘাত করছে। এবং হঠাৎ করে সে দেখতে পেল তার চোখের সামনে একটা সাদা নেকড়ে, এবং সে নেকড়েটা থেকে তো ভয়ে চিৎকার করে উঠল। সে কিছু করতে পারছে না এবং সে জানে যে তার বাবা মা আজকে বাসায় নেই, কারণ আজকে তাদের ম্যারেজ অ্যানিভার্সারি, ওরা বাইরে গেছে। এখন ওদের এরপর মেয়েটা দেখলো যে মেয়েটা নেকড়েটা তাকে খেয়ে ফেললো। মনে হলো যে সে নিজের ডেথ এক্সপিরিয়েন্স এরকম দেখে সে ভয়ে চিৎকার দিয়ে উঠলো ঘুম থেকে এবং সকালে তার বাবা মাকে জানালো যে এরকম ঘটনা। তো বাবা মা বুঝালো যে সে এটা কোনো ব্যাপার না, যে এটা এরকম স্বপ্ন দেখতেই পারো, ভয়ের কিছু নেই, ওকে। তো মেয়েটা একটা ব্যাপার খুব স্পেসিফিক ছিল যে নেকড়েটার কালার ছিল সাদা, এরকম অদ্ভুত কালারের, সে এইটা খুব স্পেসিফিক্যালি বলেছিল এবং সে বলছিল যে আমাকে খেয়ে ফেললো এরকম। তারপর তার বাবা মাকে সে এটা জানায় যে এটা তার বাবা মায়ের ম্যারেজ অ্যানিভার্সারির দিন ঘটেছে। তোমার বাবা মা ওকে, এটা কোনো ব্যাপার না, তুমি নর্মাল থাকো, এরকম অদ্ভুত স্বপ্ন আমরাও ছোটবেলায় দেখেছি, এটা কোনো ব্যাপার না। তো এইভাবে অনেকদিন কেটে গেল। কেটে যাওয়ার পর একদিন এরকম ওদের বাবা মায়ের ম্যারেজ অ্যানিভার্সারির দিন। তো মেয়েটার স্বপ্নের কথা মনে নেই, সত্যিকার অর্থে স্বপ্নের কথা মনে নেই। ওর বাবা মা ওরা চলে গেল, সকাল থেকে তো সবাই যে যার কাজ করে চলে যায়। মেয়েটা স্কুলে গেল, স্কুল থেকে এসেও দেখলো যে তার বাবা মা একটা নোটস রেখে গেছে যে আজকে আসতে দেরি হবে, তুমি ডিনার খেয়ে নিও। তারপর মেয়েটা তো মনে হলো আরে আজকে তো বাবা মার ম্যারেজ অ্যানিভার্সারি, আমি তো এরকম একটা বাজে স্বপ্ন দেখেছিলাম এই ঘটনাকে নিয়ে। তো মেয়েটা খুবই ভয়ে ছিল, তখন থেকে তার খুব ভয় লাগছিল। সে খাওয়া দাওয়ার পর খুব আর্লি ডিনার সেরে গুটি সুটি মেরে সব জানালা দরজা বন্ধ করে সে জাস্ট শুয়ে পড়লো। বাবার তো আসতে দেরি হবে, রাত হবে। তো তারপরে সে খুব 10 মিনিটও মনে হয়নি, মনে হলো যে কে যেন জানালার একটা কাঁচ ভাঙলো, নিচতলায় জানালার কাঁচ ভাঙলো, দরজায় একটা শব্দ হচ্ছে এরকম। তারপর সে জাস্ট জেগে গেল এবং তার মনে হলো অবশ্যই সেই সাদা নেকড়েটা আসছে, যে নেকড়েটাকে সে স্বপ্ন দেখেছিল। এবং সে ভাবছে যে নেকড়েটা এখনো আমার রুমে আসেনি, আমার মনে হয় বাঁচার একটা বই আছে, আমি যদি রুম থেকে কোনো মতো বের হতে পারি তাহলে মনে হয় কোনো একটা উপায় হবে। তো তারপরে সে কোন চিন্তা ভাবনা না করে সে জাস্ট দরজাটা খুলে একটা দৌড় দিয়ে দেখে যে রুম নিচতলার রুমের দরজা বন্ধ, কিন্তু জানালার কাঁচ
কেউ যেন আঘাত করে জানালার কাঁচ ভেঙেছে। তারপরে সে মানে লাইট অন করারও তার সাহস ছিল না, সে সব লাইটটা অফ করে শুতে গিয়েছিল। আচ্ছা, ভালো কথা। তারপর সে দরজাটা খুলে একটা বারান্দায় এসে দেখে যে সেই একটা সাদা উপরের চেয়ে বড় একটা প্রাণী, যেটাকে সে নেকড়ে ভেবেছিল, সে ঠিক তার 5 থেকে 6 হাত দূরে দাঁড়ানো এবং তার দিকে হিংস্র চোখে তাকিয়ে আছে। এবং সে জাস্ট মনে করতে পারলো যে আর তো বাঁচার কোনো ওয়ে নেই, এখনই তাকে ধরে ফেলবে। তার আশেপাশে কোনো কিছু ছিল না যে সে আত্মরক্ষা করবে, তার মাথায় আসেনি যে তার কোনো একটা অস্ত্র নিয়ে আসা উচিত ছিল বাসা থেকে। তার তো মনে হয়েছে যে সে যদি বাসা থেকে বের হতে পারে সে হয়তো বেঁচে যাবে। তারপর মানে মেয়েটার দিকে এগিয়ে আসলো সেই জন্তুটা এবং মেয়েটা লাথি দেওয়ার চেষ্টা করলো এবং লাথিটা লাগলো সেই জন্তুটার মুখে লাগার পরে জন্তুটা তো জাস্ট মেয়েটা পা কামড়ে থাকলো এবং মেয়েটার লাগ খুবই ভালো। এমন সময় তার বাবা মার গাড়িটা ঢুকলো ওদের বাড়ির সামনে এবং বাবা মা মানে গাড়ির যে হেডলাইটের যে তীব্র আলো, সেই তীব্র আলোটা ওর জন্তুটার চোখে পড়ার সাথে সাথে সে জন্তুটা পা ছেড়ে তারপর পালিয়ে গেল। তো আমার তো তাড়াতাড়ি তো দেখতে পেয়েছে সেখান থেকে ঘটনাটা, তাড়াতাড়ি দৌড়ে এসে মেয়েকে নিয়ে মানে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে সে কিছুদিন ছিল, তারপর পা ব্যান্ডেজ করে তারপর সে আসছে এবং তার বাবা মাও দেখেছে যে মেয়েটার যে এরকম একটা সাদা একটা জন্তু ওকে ধরেছে। তাদের বাবা মা জানতে পারলো যে হ্যাঁ এরকম ঘটনা। তারপর মেয়েটা বললো যে বাবা মা আমি তো স্বপ্নে দেখেছিলাম অনেকদিন এরকম একটা ঘটনা, এটাই তো সত্যি হলো। তো তার বাবা মাও একটু দুর্বল হয়ে গেল, কারণ হচ্ছে এই যে জঙ্গলটা এটা খুব বেশি বড় জঙ্গল না, যেটা কিনা যাকে বলা চলে যে এরকম হিংস্র টাইপের কোনো জন্তু থাকতে পারে। খুব ছোট ছোট যে শিয়াল, সেরকম শিয়ালই হচ্ছে একটা মানে সবচেয়ে ভয়ানক এই জঙ্গলে, তাও মোটেও হিংস্র না। এই জঙ্গলে কোনো কিছুই নেই, মানে সাপও নেই, ছোট একটা বুশি জায়গা যেটাকে বলা চলে। বাট তারপরও তারা এই বাড়িটা বিক্রি করে শহরে চলে গেল, অপেক্ষাকৃত যেসব জায়গায় মানুষজন বেশি। যাই হোক, এই ঘটনা অনেক বছর পার হয়ে গেছে, এখন ওনার বয়স 38। সেই মেয়েটার ওর নাম ডায়না, আর তার 2 ছেলে আছে। এই ছিল ঘটনা, এখনো সে ঘুরিয়ে আসে। থ্যাংক ইউ লিসেনার্স, থ্যাংকস অল। Bhoot FM, the night comes alive with Gramophone. Yes, the night comes alive with Gramophone. আমিনুর গাজী শুনছেন ভারতের 24 পরগনা থেকে। খলিল মন্ডল আছেন আমাদের সঙ্গে, লিখেছেন ভালো হচ্ছে। আমাদের সঙ্গে আছেন এমডি মনিরুল ইসলাম, মজা আছে, লিখেছেন আমাদের সঙ্গে ইস্তিয়াক মাহমুদ, আপু সহ আরো অনেকে। আমাদের দ্বিতীয় অতিথির কাছে আমরা যাব এবং দ্বিতীয় অতিথির কাছে আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনা শুনবো আমরা, এবং আপনি কোথা থেকে এসেছেন সেটাও একটু জানাবেন প্লিজ। জি ভাই, আমি হাসান, এসেছি মোহাম্মদপুর থেকে। ওকে, কাউলার আরো ঘটনা শুনতে চান, লিখেছেন আমাদের সঙ্গে এমডি রিপন। আমরা যাব ঘটনায়, তার আগে আমরা আমাদের সেকেন্ড যে গেস্ট রয়েছেন তার কাছে ঘটনা শুনে ফেলি। আপনার ঘটনাটা শুনি। ঘটনাটা ঘটে হচ্ছে লাস্ট শীতে। তো শীতের সময় আমি সবসময় যেটা করি যে রুমের দরজা জানালা সব অফ করে হিটার লাগাই দিই, লাগাই দেওয়ার পর হয়তো ফেসবুকিং করি অথবা ল্যাপটপ কোনো কাজ করি। তো যেদিন ঘটনাটা ঘটে ওই দিনও ঠিক সেম, সবকিছু অফ করে হিটার লাগানোর পর আমি ল্যাপটপে কিছু একটা কাজ করতেছিলাম। তো যখন রুমের সব দরজা জানালা অফ, হিটার অন, তো সেহেতু রুমটা গরমই ছিল। তো হঠাৎ কিছুক্ষণ পর, প্রায় 20 থেকে 30 মিনিট পর, আমি রুমটা মানে অনুভূতি রুমটা একদম ঠান্ডা হয়ে গেল হঠাৎের মধ্যেই। তো আমি দেখলাম হিটার চলতেছে, হিটারে হাত দিলাম, দেখলাম যে হিটার থেকে গরম হাওয়া বের হচ্ছে। তারপর সবকিছু চেক করার পর যখন আমি আবার পিছনে, আমার বেডের পিছনে ছিল আমার উইন্ডো, ছিল গ্লাস, দেখলাম যে আমার গ্লাসটা হালকা করে খোলা। তো আমি একদম ড্যাম শিওর যে আমি গ্লাস লক করছি, মানে দরজা লক করছি, সবকিছু লক করার পরও এখন দেখলাম যে জানালাটা খোলা। ওকে, তো ভাবলাম যে হয়তো আটকে নেই, হয়তো কোনো তারের কারণে আটকাতে পারলাম না।
তারপরে আমি আবার গেলাম, আটকানোর পর আবার মোটামুটি কিছুক্ষণ রুমটা গরম হয়ে গেল। আবার 15 থেকে 20 মিনিট পর আবার ফিল করতেছি রুমটা আমার কেন জানি ঠান্ডা হয়ে গেছে, পুরো রুম ঠান্ডা হয়ে গেছে। তারপর যখন পিছন ফিরে তাকালাম, দেখলাম যে এই মুহূর্তে গ্লাসটা খোলা। ওকে, ওপেন, মানে কিভাবে খুলতেছে আমি বুঝতেছি না। তারপর আমি কি করলাম, ভালো মতো আটকালাম, লক করলাম। লক করার পর আবার এসে আমি আমার ল্যাপটপে কাজ করতেছি। 15-20 মিনিট, আধা ঘন্টার পর সেম কাহিনী, আবারও গ্লাসটা খোলা এবং রুম পুরোপুরি ঠান্ডা। আচ্ছা, তারপর আমি চিন্তা করলাম যে কি হচ্ছে, ব্যাপারটা কি হচ্ছে একটু দেখি। তারপর আমি কি করলাম, মোবাইলের ফ্রন্ট ক্যামেরা অন করে মোবাইলটা আমার ল্যাপটপের পাশে রাখলাম এবং আমি ল্যাপটপে কাজ করতেছি। আবার আগের মতো গ্লাসটা লক করলাম। লক করার পর এগোতেছি, কাজ করতেছি। 15-20 মিনিট পর আবার ঠান্ডা ফিল করতেছি। আমি বুঝে গেছি গ্লাস আবার খুলে গেছে। তারপর দেখলাম হ্যাঁ গ্লাসটা খুলে গেছে। তারপর মোবাইলের রেকর্ড অফ করলাম। অফ করার পর গ্লাস লক করলাম। লক করার পর মোবাইল আমি দেখতেছি যে কাহিনীটা কি। দেখলাম যে লক সহ আস্তে করে গ্লাসটা খুলে গেছে। আচ্ছা, হোয়াই ইটস পসিবল আমি জানি না, খুলে গেছে। তারপর আর মজার কাহিনী হচ্ছে এটা যে ভিডিওটা মোবাইল আমি ঠিক একবারই দেখতে পারছি। তারপর ভিডিওটা আমি মোবাইলের কোনোখানে পাইলাম না। আর একবার প্লে হওয়ার পর অটোমেটিক্যালি ওই ভিডিওটা মোবাইল থেকে ভ্যানিশ। কি করে সম্ভব ভাই, এটা বুঝতে পারতেছি না। আমি জানি যে বলে জিন, মানে জিন যে কোনো আকার আকৃতি ধারণ করতে পারে, তারা সবকিছু করতে পারে। তো আমার প্রশ্ন হচ্ছে, জিন মোবাইলে কি ঢুকলো, সেখানে গিয়ে আমার ভিডিওটা কেটে দিলাম, এই ভিডিওটা পেলাম না। এটা ছিল আমার ফার্স্ট ঘটনাটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি একটা ছোট্ট ঘটনা এখানে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। সেটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। এই প্রশ্নটা এখানে করাটা কতটা যৌক্তিক হবে আমি জানি না। যেমন কালকে রাতের বেলায় আমি যখন অফিস থেকে অনেক রাতের বাসায় ফিরছিলাম, তখন আমাদের ড্রাইভার সাহেব একটা কথা বলছিলেন। তো আমি যে এলাকায় থাকি সেই এলাকায় আপনি মানে দিনের বেলায় বা রাতের বেলায় সেরকম মানে এরকম রাস্তাঘাটে লোকজন খুব কম দেখা যায়, মানে থাকে না আর কি। স্পেশালি গাড়ি চলে প্রচুর, সুতরাং রাস্তা অনেক রাত পর্যন্ত বিজি থাকে, প্রচুর রেস্টুরেন্ট, সো মানুষজন সারা রাত ধরে যাওয়া আসা করছে। তো উনি হঠাৎ করে আমাকে বলেন, আমার বাসার সামনে প্রতিদিনই যখন আমি ফিরি তখন দেখি যখন রাত হয়ে যায় তখন অসংখ্য কুকুর, এবং সেই কুকুরগুলো যখন গাড়ি যায়, কোনো গাড়ি যায় সেই পেছনে ধাওয়া করে, বা রাস্তার বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় 6টা কুকুর, মানে অস্বাভাবিক রকমের নাম্বার, কোনো জায়গায় 7টা, কোনো জায়গায় 5টা, কোনো জায়গায় 3টা, এরকম মানে মিনিমাম 3টা কুকুর তো একসাথে আছেই। কোনোটা রাস্তায় শুয়ে আছে, কোনোটা দাঁড়িয়ে আছে, 3-4টা একসাথে জটলা করছে। এবং এটা সারা বছরের ঘটনা, শীত নাই, গ্রীষ্ম নাই, কোনো ধরনের কোনো ইয়ে নাই। তো আমাকে আমার ড্রাইভার সাহেব হঠাৎ করে জিজ্ঞেস করছিলেন যে রাত আপনি তো এখানেই থাকেন, দিনের বেলায় কি কখনো এই কুকুরগুলো দেখেন? তো আমি বলছিলাম যে না, দিনের বেলায় আমার এই কুকুরগুলো আমি এরকম ভাবে দেখিনি। তো এটা আমার কথা না, আমি জিনিসটাকে কোনোদিনই কোনো অন্যভাবে নেইনি। তো উনি বলেছেন কখনো ভেবে দেখেছি কিনা আমি যে দিনের বেলায় এই কুকুরগুলো কোথায় যায় বা কেন। মানে ওনার বিশ্বাসের জায়গা থেকে আমি বলছি, আমার কথা এটা কিন্তু না, আমি আগে থেকেই বলছি। এবং উনি বলছিলেন যে আসলে মানে আপনারা সবাই জানেন যে কুকুর অনেক সময়, মানে আমরা যে জিনের কথা শুনি সেটাও অনেক সময় কুকুরের রূপ নেয়, এরকম ধরনের কথা তিনি বলছিলেন যে হয়তো এরকম হতে পারে রাত্রেবেলায় এই কুকুরগুলো কোথা থেকে আসে, এরা এখানে থাকে, এই এলাকায় কোনো ডাস্টবিন নাই, খাবার খায় কোথা থেকে, কোন জায়গায়, মানে কিভাবে এরা বেঁচে থাকে, আর রাতের বেলা হলেই এরকম জটলাই বা কেন করে, এরকম একটা প্রশ্ন তিনি আমার কাছে করেছিলেন। এবং আমি খুব অবাক হয়েছিলাম তার সেই প্রশ্নটা শুনে, যে আমি কোনোদিন এইভাবে ভাবিনি। ব্যাপারটা আপনার কাছে কি মনে হয়? আপনার এলাকাতেও এইরকম ঘটনা আপনি সম্মুখীন হন কিনা, বা আপনার কাছে কি ঘটনাটা স্বাভাবিক মনে হয়, নাকি আমার যে ড্রাইভার সাহেব তার মতো আপনার কাছেও বেশ অস্বাভাবিক মনে হচ্ছে? সেটা জানিয়ে আমাকে লিখতে পারেন। হতে পারে এটা খুব নর্মাল একটা ঘটনা, আসলে আমরা এটাকে বেশি ভাবছি এটা নিয়ে। রাতের বেলায় কুকুর রাস্তায় থাকে কারণ দিনের বেলায় প্রচুর গাড়ি থাকে, রাস্তায় থাকতে পারে না, হতেই পারে। আবার অন্য কোনো কিছু, তার যে বিশ্বাসের জায়গা সেই জায়গা থেকেও কোনো কিছু হতে পারে। যারা বেশি বোঝেন বা জানেন তারাই শুধুমাত্র সঠিক কারণটা ব্যাখ্যা করতে পারবেন। তো আমার কাছে মনে হলো যে এটা শেয়ার করি আপনাদের সাথে, দ্যাটস ওয়াই আমি শেয়ার করলাম। আমি চলে যাব এখন একটা ইমেইলে। আমার কাছে যে ইমেইলটা রয়েছে সেই ইমেইলটা একটু আপনাদের পড়ে শোনাই। যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, আর আমি জানি আপনি সব সময় ভালোর দলে। আমি মোহাম্মদ শাহরিয়ার আমান, থাকি খিলক্ষেত,
নিকুঞ্জ 2-তে প্রাইভেট একটা কোম্পানিতে জব করছি। স্টুডিওতে আসতে পারছি না কাজের জন্য। আসতে পারলে অবশ্যই আসতাম। আপনি পড়ে শোনালে অনেক খুশি হব। যা হোক, সময় নষ্ট না করে ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার বড় ভাইকে নিয়ে। অনেকদিন আগে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু সময় করে উঠতে পারি নাই, তাই করা হয় নাই। আমি আর আমার ভাইয়া একসাথে থাকতাম একই বাসায় 2011 থেকে, কিন্তু এই ঘটনা আমি ঢাকা আসার আগের ঘটনা। তখন ভাইয়া তার ফ্রেন্ডদের সাথে থাকতো। 2008 সালের কথা। তখন ভাইয়া ও তার 3 ফ্রেন্ডকে নিয়ে ঢাকায় মালিবাগ চৌধুরী পাড়া, এবং আপনি চাইলে স্থানের নাম নাও শেয়ার করতে পারেন, এবং সেই এলাকায় একটা পুরনো বাসায় ভাড়া থাকতাম। ভাইয়ের ইউনিভার্সিটির কাছে হওয়ায় ওই বাসা নিয়েছিলেন তারা। বাসাটা 5 তলা ছিল এবং 3 তলায় ভাড়া নিয়েছিল। বাসা বেশ বড় হলেও ভাড়া খুব বেশি ছিল না, আর আশেপাশে খোলামেলা ছিল বলে তাদের বেশ ভালোই লাগছিল, আসা যাচ্ছিল ভালোই। বাসাতে 3টা রুম ছিল। একটা রুমে ভাইয়া আর ভাইয়ার খুব কাছের বন্ধু রাসেল ভাই থাকতেন, আর বাকি রুম দুটোতে 2জন বন্ধু থাকতেন। সবই ঠিক ছিল, কোনো সমস্যা হচ্ছিল না, কিন্তু তাদের ভালো থাকাটা হয়তো কারো ভালো লাগছিল না। ভালো থাকার দিন শেষ হয়ে আসছিল তাদের। ভাইয়ার রুমে একটা রকিং চেয়ার ছিল, যেটা ছিল রাসেল ভাইয়াই ওই চেয়ারটা ব্যবহার করতেন, কিন্তু মাঝে মধ্যেই রাতে ভাইয়া খেয়াল করত যে চেয়ারটা নিজে থেকে দোল খাচ্ছে। রকিং চেয়ার যেভাবে দোল খায় সেইভাবে আর কি। এটা একটা খুব কমন হরর সিনেমার সিন, তাই ভাইয়া এটাকে হ্যালুসিনেশন বলে মনে করে, এবং মনে করে যে ঘুমের ঘোরে ভুল দেখেছে। অথবা সিলিং ফ্যানে বাতাসে হালকা নড়তেই পারে চেয়ারটা, এটা হতেই পারে। কিন্তু এক রাতে ভাইয়া আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় দেখতে পেল যে ঠিক যেভাবে রকিং চেয়ারে একজন মানুষ বসলে প্রথমে নিচু হয়ে যায়, তারপর উপরে উঠে আসে, তারপর আবার দোল খেতে থাকে, ঠিক সেইভাবে দোল খাচ্ছিল চেয়ারটা। এইটা কোনোভাবেই স্বাভাবিক ফ্যানের বাতাস অথবা হ্যালুসিনেশন হতে পারে না। ভাইয়া বেশ ভয় পায় ওই দিন, এবং কারণ ওই দিন রাসেল ভাইয়া বাসায় ছিলেন না, আর এর মাঝে মাঝেই ভাইয়ার মনে হতো আর বুঝতেও পারত যে তার বেডে কেউ একজন ধীরে ধীরে বসছে, আবার উঠে যাচ্ছে। চোখ বন্ধ করে রাখতো ভাইয়া, যেন কিছু দেখে না ফেলে। এই কথা যখন ভাইয়া শেয়ার করে তখন অন্যরা হেসে উড়িয়ে দেয়, এবং স্পেশালি রাসেল ভাই বলেন যে আমি তোর সাথে একই রুমে থাকি, একই বেডে থাকি, কিছু হলো তো আমি বুঝবো, তাই না? তোর ঘুম হচ্ছে না ভালো করে, ভালো ঘুম দে, সব ঠিক হয়ে যাবে, ভুল ভাল দেখবি না। কিন্তু রাসেল ভাইয়ার ভুল ভাঙে কয়েকদিন পর। এক রাতে ভাইয়া আর রাসেল ভাই একই সাথে আধো ঘুমে ছিলেন, এবং দুজনই সেই রকিং চেয়ারে দোল খাওয়াটা স্পষ্ট দেখেন। কেউ কাউকে ডাকেনি সেই রাতে, কিন্তু পরের দিন সকালে একে অপরকে বললেই বুঝতে পারে যে দুজনই জেগেছিল আর দেখেছে বিষয়টা। একই সাথে তো আর 2জনের হ্যালুসিনেশন হতে পারে না, তাই না? কিন্তু কারো কোনো কষ্ট হয়নি, তাই হয়তো বিষয়গুলো সহ্য করা যায় এক সময়। কিন্তু এখানেই সীমাবদ্ধ থাকলো না ব্যাপারটা। এর কিছুদিন পর বাসার সবাই ঈদের ছুটিতে বাসায় যায়। ভাইয়াও আসে বাসায়, ছুটি শেষ করে ঢাকাতে ব্যাক করে। কিন্তু তখন রাসেল ভাই ব্যাক করেনি। ওই রাতে কিছু হয় না। সকালে ভাইয়া ঘুম থেকে উঠে খেয়াল করে তার ডান হাতের বুড়ো আঙুলে লম্বা একটা আঁচড়ের দাগ, কেউ একটা নখ দিয়ে আঁচড় দিয়েছে। কিন্তু এইটাতে ভাইয়া একটুও ভয় পায় নাই, কিছু মাথায় আসেও নাই, কারণ আগের দিনই লম্বা জার্নি করে ভাইয়া ঢাকা থেকে এসেছে, কোথাও না কোথাও লেগে গিয়ে আঁচড়টা লেগেছে মনে করলো ভাইয়া। সেটা দিল না। কিন্তু সকালে ঘুম থেকে উঠে ভাইয়া দেখলো যে সেটা তার চিন্তা জীবনে করেনি। ভাইয়ার তর্জনীতে সেই আগের মতোই সেম একটা আঁচড়ের দাগ। সারাদিন ভাইয়া বাসা থেকে বের হয় নাই, তাহলে আঁচড়টা লাগলো কিভাবে? এটাকেও ভাইয়া মনের ভুল ভেবে কাটিয়ে দিল ওই দিন রাসেল ভাই বাসায় ব্যাক করে, কিন্তু ভাইয়া কিছু বলে নাই রাসেল ভাইয়াকে, কেননা হয়তো ভয় পাবে। কিন্তু পরের দিন ডান হাতের মধ্য আঙুলটাতে সেই সেম আঁচড়ের দাগ পায় ভাইয়া। এবার আরেকটু গভীর হয় এবং দাগটা একটু বড়। ভাইয়া
পুরোই ফ্রিকড আউট হয়ে যায় এবং ভাইয়া ভয়ে পাগলের মতো খুঁজতে থাকে বেডের আশেপাশে কেউ কিছু রেখেছে কিনা বা যেটাতে আঁচড় লাগতে পারে, পেলেই ভালো হতো, মনে শান্তি পেত, কিন্তু না, কিছুই পেল না ভাইয়া। এবং কিছু বুঝতে না পেরে শেষে আম্মুকে ফোন করে সব জানায়। আম্মু ভাইয়াকে আয়াতুল কুরসি পড়তে বলে, কিন্তু আগামী 2 রাতে বাকি আঙুলে দাগ পায় ভাইয়া। ডান হাতের 5 আঙুলে 5টা আঁচড়ের দাগ ছিল স্পষ্ট এবং এগুলো কোনোভাবেই মনের ভুল হতে পারে না। এবার ভাইয়া রাসেল ভাইকে সব খুলে বলে এবং আম্মুকে জানায় সবকিছু। আম্মু বলে যে আশেপাশে মসজিদের ইমামকে জানাতে বিষয়টা। ভাইয়া আর রাসেল ভাই যায় মসজিদের ইমামের কাছে। ইমাম সাহেব সব শুনে দোয়া দুরুদ পড়ে ফু দিয়ে পানি পড়া খেতে বলেন। তার সাথে একটা কথাই বলেন, বাসা যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে চলে যান আপনারা। কারণ কি জিজ্ঞাসা করলে তিনি কিছুই বলেন না, শুধু বলেন বিপদ অনেক, বাসা ছেড়ে দেন আপনারা তাড়াতাড়ি। ভাইয়া আর রাসেল ভাই অন্য বাসার মেম্বারদের সাথে কথা বলেন। তারা জানান যে তাদের কোনো প্রবলেম হচ্ছে না, তাই তারা বাসা ছাড়তে চায় না। ভাইয়া বাড়িওয়ালার সাথে দেখা করে কথা বলে, কিন্তু বাড়িওয়ালা একইভাবে কথা এড়িয়ে যায় আর বলে, আপনারা চলে যেতে চাইলে চলে যেতে পারেন বাসা ছেড়ে। আর কিছু বলতে চায় না, কিন্তু স্পষ্ট বোঝা যায় যে তিনি কিছু লুকিয়ে গেলেন। ভাইয়া আশেপাশে মানুষদের জিজ্ঞাসা করে, তেমন কিছু জানতে পারে না। কেন তার সাথে এমন হলো, কেনই বা এমন হচ্ছে, কেউ কোনো কিছু বলতেও চায় না। শুধু একটা কথা তারা জানতে পারে, এক মুদির দোকানদারের কাছ থেকে বাড়িটা কবরস্থানের ওপরে বানানো হয়েছিল নাকি। কেউ থাকতে পারে না বাসাটাতে। সে যাই হোক, এভাবে থাকা সম্ভব ছিল না বলে ভাইয়া আর রাসেল ভাই ওই বাসা ছেড়ে দেয় ওই মাসেই আর মহাখালী শিফট করে। আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি তাদের। ভাই এখন বিয়ে করেছে আর আমার 1 বছরের পরীর মতো ভাতিজি আছে। সবাই ভালো আছে, তাদের জন্য দোয়া করবেন। আমি জানি না কেমন ছিল ঘটনাটা, কিন্তু ভাইয়া যেদিন আমাকে শুনিয়েছিল এই ঘটনাটা, আমি আমার গুজবাম্প হতে দেখেছি। মানুষ বানিয়ে বললে কখনো গুজবাম্প হয় না। ঘটনাটি ভালো লাগলে ভূত এফএমে পড়ে শোনাবেন এবং অনেক খুশি হব। আমার কাছে আরো কিছু ঘটনা আছে, সময় পেলে আবার পরে কোনোদিন শেয়ার করব। ভূত এফএমে হাতে গোনা কয়েকটা এপিসোড হয়তো আছে যেগুলো আমার শোনা হয়নি। সারা জীবন ভূত এফএম চলতে থাকুক, এই দোয়া করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এবং তারপরে তিনি তার নাম এবং ঠিকানা জানিয়েছেন। আর আমি নাম এবং ঠিকানা শুরুতেই বলছি, আরো একবার জানিয়ে দিই, শাহরিয়ার আমান, এবং তিনি থাকেন এখন নিকুঞ্জতে। তো যাই হোক, এই ছিল ঘটনা এবং আমি আশা করছি যে এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। এবং আমাদের বাসাতেও যে চেয়ারের যে ব্যাপারটা বললেন, এটা আমাদের স্টুডিওতে একবার এরকম আমরা দেখেছিলাম যে একটা রিভলভিং চেয়ার, সেটা ঘুরছে একা একাই এবং মনে হচ্ছে কেউ বসে আছে, একটু হেলান দিচ্ছে, এরকম ধরনের একটা ব্যাপার আমরা খেয়াল করেছিলাম। আমাদের একজন আর্যে খেয়াল করেছিলেন এই ব্যাপারটা। তো এই জিনিসগুলো খুব অহরহই আমাদের সাথে হয়। আমরা কোনো সময় গুরুত্ব দেই, কোনো সময় একেবারেই গুরুত্ব দেই না। কোনো সময় ব্যাপারগুলোকে খুব স্বাভাবিকভাবে নেই। যখন পর্যন্ত নিজের ক্ষতি না হচ্ছে, যখন ক্ষতি হয় তখন আর জিনিসগুলো স্বাভাবিক পর্যায়ে থাকে না, তখন আমরা কারো না কারো শরণাপন্ন হই। আপনার কাছে আমি বিশ্বাস করি যে এরকম ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো লিখে পাঠান আমাদেরকে। এবং লিখে পাঠানোর জন্য আমি যে অ্যাড্রেসটা বলছি, সেই অ্যাড্রেসটা লিখে রাখুন বা মনে রাখুন। অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radio50.fm, which is bhutfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করতে পারেন এবং সেই সাথে লিখেও পাঠাতে পারেন আমাদের ঘটনা। এখানে অনেকেই কমেন্ট করছেন, সেই কমেন্টগুলো নিয়ে একটু পরেই exclusively on FusionBD.com. Bhoot FM. The night comes alive with Graminphone.
ইয়েস, দ্য নাইট কামস লাইভ উইথ গ্রামীণ ফোন শুনছেন সবসময় রেডিও ফুরতি রেড এফএম। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা, এবং আশা করছি আপনাদের ভালো লাগছে। এমনি রাজু আমাদের যে লিখেছেন ইমেলটা ভালো লেগেছে। ইসলাম রাজ আমাদের লিখেছেন সব বানানো গল্প। হ্যাঁ, গল্প হলে অবশ্যই বানানো হতো, কিন্তু এগুলো ঘটনা। আপনি একটা জায়গায় একটু ছোট্টভাবে ভুল করেছেন, এবং আপনি যে কথাটা বলেছেন সেই কথাটা কোনো প্রমাণ আপনি দিতে পারবেন না, কিন্তু আপনি তারপরে কথাটা বলেছেন। এটা এক ধরনের স্মার্টনেস আর কি। যাই হোক, আবির হাসান আমাদের লিখেছেন যে হ্যালো রাসেল ভাই, শেরপুর থেকে আছেন তিনি। শাহেদ আহমেদ ঝিনাইদহ থেকে আমাদের সাথে আবারও যোগ দিয়েছেন। এমডি আশিক আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে মেহেদি হাসান লিখেছেন, বগুড়া থেকে শুনছেন তিনি। ফারহান রহমান জিম আমাদের সঙ্গে আছেন। লিওনার্দো ফ্রান্সিসকো আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আর যে সজল, যশোরের বাগারপাড়া থেকে তিনি লিখেছেন। আমাদের সঙ্গে আছেন SH শাহজাদ চৌধুরী, এবং তিনি ময়মনসিং থেকে আমাদের সঙ্গে আছেন। শাহরিয়ার খান সাব্বির আমাদের সঙ্গে আছেন। তাহমিদ আফ্রিদি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই, এবং আমাদের যদিও একটু পড়তে সমস্যা হচ্ছে, আমি একটু চলে যাই। শাহেদ আহমেদ ঝিনাইদহ কালীগঞ্জ থেকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এমডি নাইম ইসলাম হৃদয়, GM নাজমুল ইসলাম যশোর নোয়াপাড়া থেকে শুনছেন। সমীর মিত্র আমাদের সঙ্গে আছেন, ইন্ডিয়া থেকে শুনছেন। জাস্ট জয়েন করলাম, ভালো লাগছে। 30 মিনিট আমরা লেট বলে বুঝতে পারছি না, পারিনি। এনিওয়ে, থাকবো শেষ অবধি, চালিয়ে যাও। আমাদের সঙ্গে আছেন এমডি রানা, এবং তিনি খুলনা বাগমারা থেকে আছেন। আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন, এবং আমাদের সঙ্গে আছেন তামিম, আমাদের সঙ্গে আছেন GM নাজমুল ইসলাম, আমাদের সঙ্গে আছেন এছাড়াও আরো অনেকেই। এই মুহূর্তে দেখতে পাচ্ছি সুমাইয়া সুলতানা আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে, এবং তিনি কমেন্ট করতে আমাদেরকে সরাসরি মেসেজ পাঠিয়েছেন। আমাদের এই জায়গাটা একটু হ্যাং করে গেছে, তারপরে আমরা ফিরে আসবো, আবারও চলে যাই আমাদের প্রথম অতিথির কাছে তার ঘটনায়, এবং তারপরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। এবং প্রথম অতিথির যে ঘটনাটি এখন তিনি শেয়ার করবেন, সেই ঘটনাটি আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। আশা করছি আপনার কাছেও বেশ ইন্টারেস্টিং লাগবে এই ঘটনাটি। চলুন শুনে আসি ঘটনা। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিজওয়ান আবার। যে বিষয়টা হচ্ছে, আমি যে ঘটনাটা এখন বলবো, আমি রাসেল ভাই একটু সময় নিয়ে সেটা হচ্ছে বলার আগে বলে নিই, কারণ বিষয়টা হচ্ছে আমি যেহেতু আপনি কিছুক্ষণ আগে বলে একটা ভাইয়া বললো একটা বিষয়, আমি সরি যদি কেউ কষ্ট পেয়ে থাকেন। বিষয়টা হচ্ছে ভাইয়া, ঘটনাটা বা বিষয়টা যার সাথে ঘটে সেই বিষয়টা বুঝতে পারে যে কত টাফ, আর খুব বেশি ভয়ের হলেই যে সেটা রিয়েল আমি মনে করি না। আমি দুঃখিত ভাই বিষয়টা। তো আমি আমার ঘটনা চলে যাই, সরি। তো ঘটনাটা হচ্ছে এরকম, 3 থেকে 4 বছর আগে, তখন আমি ভার্সিটিতে পড়ি। আচ্ছা। তো অ্যাজ ইউজুয়াল আমি একটু লেট করে আর কি ঘুমাই আর কি। তো আমি ওই দিন রাতে আমি একটা মুভি দেখতেছিলাম। তো মুভি দেখতে দেখতে বেশ রাত হয়ে গেছে। তো কালকে সকাল, মানে পরের দিন সকাল আমার ভার্সিটি ক্লাস আছে। তো আমি এখন ঘুমিয়ে পড়বো। তো নর্মালি মানুষ ঘুমানোর আগে একটা প্রিপারেশন থাকে যে আমি ফার্স্ট ফ্রেশ হবো, বা আমি ফার্স্ট কিছু খেয়ে নিবো, তারপর ফ্রেশ হয়ে ঘুমাবো। তো আমি সেভাবেই ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেলাম, ফ্রেশ হয়ে বের হয়েছি। আমি এবার পানি খাবো। আর হ্যাঁ, বলে রাখি, এখানে আমি যখন মুভি দেখতেছিলাম আমি আমার ছোট বোনকে ডাকছিলাম যে আমার একটু পানি দেওয়ার জন্য, বাট সামহাও তো সেটা মিস করছে বা সেটা শুনতে পায়নি। তো আমারও উঠার পানিটা খাওয়ার এরকম কোনো ইন্টেনশন ছিল না। তো আমি মুভি দেখার পর ওয়াশরুমে গেছি। আমার প্ল্যান ছিল যে আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে পানিটা খেয়ে ঘুমাবো। আচ্ছা, সরি। তো আমি ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে বের হওয়ার পর হয় আমার বাবার সাথে বা মার সাথে কোনো কথা ছিল, অথবা কোনো একটা ফোনে বা কোনো একটা কাজে আমি ব্যস্ত ছিলাম, যার ফলে আমি যে পানিটা খাবো সেটা আমার সেন্সে ছিল না, বা আমি এটা ভুলে গেছি। এটা সবসময় অনেক সময় হয় যে অনেক ইম্পর্টেন্ট কাজ, অন্য একটা কাজ করতে গেলে তো ভুলে যায় আর কি অনেক বেশি। এটা সেরকম একটা কিছু হয়েছে। তো আমি যে কাজটা করতেছিলাম বা ফোনে কথা বলছিলাম, যেটা হোক, কথা বলতে বলতে একসময় ঘুমিয়ে গেছি। তো আমি যখন ঘুমিয়ে গেছি, আমার মনে হয় রাত 2:45 হবে, ওই মুহূর্তে ঘুমটা ভাঙে। এবং ঘুমটা ভাঙে এই ফিলে যে আমার এখনই মনে হয় আমার ভিতরে সব সুখে মানে একদম কাঠ হয়ে গেছে, মানে এখনই মরে যাবো, যেটা বলে ডিহাইড্রেশন হয়, শরীরে 1 ফোঁটা পানি নেই আমার, এরকম লাগতেছে। আমার গলাটা একদম শুকিয়ে গেছে, আমার জিহ্বাটা একদম শক্ত হয়ে গেছে। আমি খুব মানে যেটা বলে হুড়মুড়িয়ে ঘুমতে পারছি, পানি খাওয়া লাগবে আমার এখন। তো আমি উঠলাম। উঠার পর
আমি একটু অবাক হয়ে গেছি। আর আমি একটু সময় নিয়ে বর্ণনা দিই আমার বাসাটা। সেটা হচ্ছে যে আমি যে রুমটাতে থাকি, আমার এই রুম থেকে আপনার জানালা দিয়ে মানে উইন্ডো দিয়ে এই পাশে খিলক্ষেত, তারপর হচ্ছে খিলক্ষেতের লিমেরিয়ান আপনার হোটেল রেজেন্সি, আমার বারান্দা থেকে মানে আমার এয়ারপোর্ট দেখা যায় আর কি, সব দেখা যায়। তো আমার মানে চারপাশ থেকে প্রচুর পরিমাণ লাইট আসে আর কি, মানে আমার রুমে প্রচুর পরিমাণ লাইট আসে। আর আমার বাসার সামনে যেই কোয়ার্টার আছে, রাস্তা আছে, তো সেই ক্ষেত্রে সেখান থেকে হিউজ লাইট আসে, যার ফলে আমার হয় কি যে আমি আমার রুমের মধ্যে ডিম লাইট ইউজ করি না, কারণ বাইরের আলোতে আলহামদুলিল্লাহ আমার ঘর সম্পূর্ণ আলো থাকে। বাট আমি যখন ঘুম থেকে উঠছি, ওঠার পর আমার উইন্ডোতে দেখতেছি যে বাহিরে আমার মনে হয় কোনো মানে মনে হচ্ছে যে আমি ওই রাস্তা যে পিচ দেয় এরকম কালো একটা অন্ধকারে আমি একা। আপনি বলছিলেন যে আপনি এরকম অন্ধকার কখনো দেখেননি। আমি অবাক হয়ে গেছি যে বিভিন্ন 5 স্টার হোটেল বা এয়ারপোর্ট যাই বলেন, সে সমস্ত জায়গায় মানে লাইট থাকার কথা। আমি যেমন রাত্রের 3টা হোক 4টা হোক এয়ারপোর্টে মাস্ট বি লাইট থাকবে, কারণ এটা থাকার দরকার। প্লেন নামে উঠে সেখানেও কোনো লাইট নেই। তো আমি একটু ভেবে নিলাম হয়তো বা কিছু আমার এই বিষয়টা মাথা আসছে যে কিছুদিন আগে ওই একটা প্রবলেম করেন, ঢাকা একটা কারেন্ট ছিল না অনেকদিন, মানে অনেক দীর্ঘ সময় পুরো ঢাকায় কারেন্ট ছিল না। আমার মাথায় সেটাই হিট আসছে যে হতে পারে হয়তো এরকম কিছু। আর ওই মুহূর্তে তো ভাবার চিন্তাও ছিল না। তো আমি উঠলাম, উঠার পর আমি যখন বারান্দায় গেলাম, ওইখানে দেখলাম সেম এয়ারপোর্টে কোনো লাইট নেই। তো আমি বিষয়টা খুব সিরিয়াসলি নিই, হতে পারে হয়তো। তো আমি আমার রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে গেলাম। ড্রয়িং রুমে যাওয়ার পর সব থেকে মানে বিষয়টা আমার অবাক লাগলো যে আমার ফ্রিজ থেকে মানে মনে হচ্ছে কেউ ফ্রিজের মধ্যে লাইট দিয়ে রাখছে এবং ইন্ডিকেট করতেছে যে এখানেই ফ্রিজটা আছে, এখানে তুমি পানি পাবা। আচ্ছা। তো আমি মানে দেখি একটু অবাক হয়ে গেছে। আর ওই মুহূর্তে আবার ভাবছি যে হইতে পারে হয়তো আমার বাবা বা আমার বোন বা আমার মা পানি নেওয়ার পর ফ্রিজের দরজা ঠিক মতো লাগেনি, কারণ দরজা না লাগলে তো লাইট ধরে থাকে। লাইটটা কি কালারের ছিল? এটা ফ্রিজের ভিতরে যে লাইটটা থাকে সেই কালার ছিল। তো আমি ভাবছি হয়তো বা ফ্রিজের দরজা ঠিক মতো লাগানো হয়নি বিধায় হয়তো বা এরকম দেখা যাচ্ছে, আমি এটা কেয়ার করিনি। আপনি ইগনোর করেছেন ব্যাপারটা। তো আমি ফ্রিজের কাছে গিয়ে ফ্রিজ থেকে খুলে একটা 1 লিটার বা 1 লিটার একটু বেশি এরকম একটা পানির বোতল নিছি। আচ্ছা। আমি যেহেতু প্রচন্ড পানির প্রসাদ ছিল, আমি অলমোস্ট বোতলের অর্ধেকের বেশি খেয়ে ফেলছি। একদম নিচে হয়তো বা 1 গ্লাসের অর্ধেক হবে এরকম পানি আছে। তো আমি চিন্তা করলাম যেহেতু এরকম একটা ভয়ানক মানে ফিল হয়েছে যে পানি না খেতে পেরে মরে যাবে ফিল হয়েছে, তো পানির বোতলটা নিয়ে যাই, আল্লাহ না করুক আবার যদি এরকম কিছু হয়। তো আমি আবার বোতলটা হাতে নিয়ে আমার রুমে ঢুকলাম, ঢুকে আমার রুমের মধ্যে আমার টেবিলে বোতলটা রাখলাম রেখে এখন যে আমি বেডে শুবো, এখন আমি বেডের দিক তাকানোর পরই আমি মানে পুরো অবাক। এবং আমার এই মুহূর্তে শরীরে মানে গা ঈদে উঠছে আর কি, যে আমি দেখতেছি যে আমি বাপ পাশে ফিরে আমার দিকে আমি ফিরে ঘুমিয়ে গেছি। তো আমি এটা ফার্স্টে দেখার পর আপনি আপনাকে দেখছেন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে বেডের মধ্যে আমি আপনি মানে মুখোমুখি আপনারা দুজন, মানে আপনার মুখোমুখি আপনি ঘুমাচ্ছেন। আমি এবং আমি যখন এটা দেখতে পারলাম, দেখলাম আমার মনে হচ্ছে আমার 2 পা নড়তেছে না। এবং আমি এখনো তো বুঝতে পারবো না যে মানে মানুষ যখন ফিট হয় বা যেটা সেন্সলেস হয়, হওয়ার আগে একটা মানে সিচুয়েশন থাকে যে এই ঘুরতেছি পড়ে যাবো, ঠিক এরকম একটা ফিল হচ্ছে ঘুরতে ঘুরতে পড়ে যাবো। আমি যখন ঘুরতে ঘুরতে পড়ে গেলাম, আমি এখান থেকে পড়লাম, বাট আমার ঠিক ওই মুহূর্তে ঘুমটা ভাঙছে। এবং মানে যখন আমার ঘুমটা ভাঙে এরকম সিচুয়েশন, আমার শরীরের মধ্যে গেঞ্জি ছিল, গেঞ্জি ভিজে গেছে। তারপর আমার মানে শরীর থেকে মনে হচ্ছে আমি গোসল করে আসবো, এক কথায় এত ঘাম। আমি যত দ্রুত সম্ভব জানাটা দিয়ে চেক করলাম যে বাইরে আলো হচ্ছে কিনা। হ্যাঁ, বাইরে হিউজ আলো অ্যাজ ইউজুয়াল, এবং আমার মনে হচ্ছে যে নর্মাল দিন থেকে আর বেশি আলো। আমি আবার বারান্দাও চেক করলাম, সেখানেও সেম। এবং আমি দেখতে পাচ্ছি আমার বাসার সামনে এখন গাড়িও যাচ্ছে, রাত 3টা বাজে, ট্রাক গাড়ি সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। তো আমি ভাবলাম ঠিক আছে, তার মানে এটা আমি একটা বাজে স্বপ্ন দেখছি, ঠিক আছে। তো আমি লাইট, আর হ্যাঁ আমি যখন ঘুম থেকে উঠে লাইটটা ধরেছি, কারণ খুব অন্ধকার লাগতেছিল। অন্ধকার বলতে যে মানে ভয় লাগতেছিল, তাই লাইটটা ধরেছি আর কি। তো আমি সব চেক করে আমি আবার শুভ। তো শোয়ার জন্য যখন যাই, তখন দেখি যে আমার টেবিলের মধ্যে আমি যেই বোতলটা আমি স্বপ্নের মধ্যে মানে পানিটা খেয়ে রাখছিলাম, সেই বোতলটাই আছে। আর সব থেকে বিষয় যে 5 মিনিট আগে যদি একটা বোতল ফ্রিজ থেকে বের করে রাখলে যেইভাবে বোতলটা থেকে পানি পড়ে,
ঠিক ওইভাবেই বোতলটা থেকে পানি পড়তেছে, মনে হচ্ছে কিছুক্ষণ আগেই রাখছে বোতলটা। আচ্ছা, আমি এটা দেখার পর ওই রাতে আর ঘুমাইতে পারিনি, আমি ওই বোতলের দিক আগেই শুয়েছিলাম। পরের দিন সকালে আমি আমার মাকে বললাম যে আম্মু আমি এই বিষয়টা এভাবে দেখলাম, এটা কি? আমার আম্মু বললো হয়তো তুমি কোনো বাজে স্বপ্ন দেখছো, তুমি আয়াতুল কুরসি সূরা বা সূরা পড়ে তুমি ঘুমায় পড়ো। আমার তবু বিষয়টা কেন মনে হয় না নর্মাল নাও হতে পারে। তো আমি আমার এলাকায় এক বড় ভাই আছে, ওনার কাছে গিয়ে বললাম ভাই আমি এই বিষয়ে দেখলাম, কি হয়েছে? আর উনি আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব ধার্মিক। উনি আমাকে যেটা বিশ্লেষণ মানে যেটা বললো, ব্যাখ্যা দিল যে আমরা মানুষ, আমাদের মধ্যে কিছু ইন্দ্রিয় থাকে, যেটা আমরা যখন এই যে এখন আমি জেগে আছি, আমি এখন চলতে পারতেছি, এটা এই ইন্দ্রিয়গুলোর জন্যই হচ্ছে। কিন্তু আমি যখন ঘুমিয়ে যাই, এটা মেডিকেল সায়েন্সও বলে, আপনি যদি বলেন যদি যারা এই বিষয় নিয়ে স্টাডি করে তারাও বলবে যে যখন মানুষ ঘুমিয়ে পড়ে মানুষের শরীরের প্রত্যেকটা ইন্দ্রিয় চলে যায়, অনলি ফর আমরা যেহেতু মুসলমান আমরা বলি আমাদের রুহ, আর অন্যভাবে বলে আত্মা। বাট আমি বলি যে আমার রুহ শুধুমাত্র মানে আমার সাথে থাকে আর কি, শুধু রুহটা থাকে। তো আমি যখন কালকে এই পানির পিপাসা প্রচুর ছিল, ওই সিচুয়েশনে আমি পানি না খেয়ে ঘুমিয়ে গেছি। আমার এত পরিমাণের পিপাসা ছিল যে আমার শরীর থেকে আমার রুহটা বের হয়ে ওই পানি পান করে। আর আমি যে আমাকে দেখছি সেটা হচ্ছে আমার রুহ যেহেতু বের হয়েছে, সেক্ষেত্রে আমি আমাকে দেখছি। আমি যখন ঘুম থেকে উঠছি ওই মুহূর্তে আমার রুহটা আমার মধ্যে ফিরে আসছে, এবং এর জন্যই আমি ঘুম থেকে ওঠার পর সব নর্মাল দেখতে পারছি। তো এইটা হচ্ছে ভাইয়ার মানে যেটা বিশ্লেষণ ভাইয়া আমাকে বললো, উনি বললেন। হ্যাঁ উনি বললেন। এরপর আমি এই বিষয়টার পর আমি এরপর অনেক জায়গায় ঘাটাঘাটি করলাম যে ভাইয়া যেটা আমাকে বললো সিরিয়াসলি কিছু আছে কিনা। হ্যাঁ, এরপর আমি প্রমাণ পেয়েছি। মানে যদি গুগলে সার্চ দিলে দেখা যায় যে একটা মানুষের ঘুমের পর মানুষের কি কি হতে পারে, এবং অনেক ধরনের মানে ওষুধ আছে যে এই ধরনের ফিল গুলো থেকে রিমুভ পাওয়ার জন্য, বা মানুষ ঘুমের পর মানুষের কি শরীর থেকে কি কি সেন্স চলে যায়, আমরা যে বলি 6 সেন্স, আমাদের 6 সেন্স, এই সব কিছু মানে ভাইয়ের কথাতে মিলে আর কি। তো এইটা হচ্ছে ঘটনা। আর আরেকটু শেয়ার করব, সেটা হচ্ছে আমি জানি না এটা কতটুকু ভয় লাগবে, বাট এটা আমি মনে করি এটা আমার সাথে ঘটেছে, এবং আমি যেহেতু আমার সাথে ঘটেছে এটা আমার কাছে মনে হয় আমার মতে আমার কাছে খুবই ভয়ানক। কারণ আমি যদি আমার জায়গায় অন্য কেউ যদি তার সামনে তাকে দেখতো, আমি মনে করি না সে ওই মুহূর্তে হাসতো বা সে বলতো এটা ফান। না, সেটা খুবই অস্বাভাবিক। এবং আপনি বিছানায় শুয়ে আছেন, এই মুহূর্তে আপনি যদি দেখেন যে ঠিক আপনার মতোই আরেকজন আপনার দিকে পাশ ফিরে শুয়ে আছে এবং আপনি আপনাকে দেখছেন, ব্যাপারটা খুবই অদ্ভুত। কিন্তু মানে ওখানে তো কোনো মিরর ছিল না। হ্যাঁ, এক্স্যাক্টলি, যে ওখানে কোনো মিরর ছিল না যে মিররের কারণে আপনি হয়তো আপনাকে দেখবেন, সেরকম তো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে এক্স্যাক্টলি, তো সেজন্য ব্যাপারটা অবশ্যই খুব উদ্ভট এবং ভয়ঙ্কর, আমি সেটা বিশ্বাস করি। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আপনার কাছে আবারও ফিরে আসবো, কাওলার কিছু ঘটনা আপনি বলছিলেন যে বলবেন, সেটা নিয়ে আমি কথা বলবো। এবং তার আগে আমি একটু দেখি যে ফেসবুকে কোনো কিছু পড়া যাচ্ছে কিনা এখন। এবং আমাদের যে ফেসবুকের অ্যাড্রেসটা আমি জানিয়ে দিই, আমাদের ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। এই দুটো পেজে এসে আপনি কমেন্ট করতে পারেন, লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন আমাদের সবকিছুই। এবং আমি ইনভাইট করব আপনাকে এই দুটো পেজে আসার জন্য। এবং স্পেলিংটা হচ্ছে BHWT FM না, এবং ভূত FM তারপর .russell, আমার স্পেলিংটা হচ্ছে RUSSELL। তো যাই হোক, আমাদের এখানে হাসিনা মাহতাব দেখতে পাচ্ছি লিখেছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তানভীর আহমেদ রাসেল, ফারহান জিম আমাদের সঙ্গে আছেন, আতিকুর রহমান আতিক লিখেছেন নাইস স্টোরি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে আছেন নাইমুর রহমান, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আফরোজা রসি, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকেই, রাকিব রোমেল আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে তনিমেশ রয় মংলা থেকে তিনি লিখছেন। আমাদের সঙ্গে আছেন জাসিয়া
আরবানা আমাদের সঙ্গে আছেন, ইন্দ্রনীল ঘোষ, খুব ভালো লাগছে, বাংলাদেশকে এবং এই ভূত এফএমকে মন প্রাণ দিয়ে ভীষণ ভালোবাসি এবং আমাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। আমাদের সঙ্গে আছেন আব্দুল্লাহ লোমান, এছাড়াও আমাদের সঙ্গে তিনি বরিশাল থেকে আছেন আমাদের সঙ্গে তিনি অনেকগুলো মেসেজ পাঠিয়েছেন। আসলে এমডি সাকিব আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মেহেদি তানভীর, এছাড়াও লাবিব খান চৌধুরী আমাদের সঙ্গে আছেন, অনেক আগে থেকে ভূত এফএম শোনেন কিন্তু এই প্রথম তিনি কমেন্ট করলেন, থ্যাংক ইউ ভেরি মাচ। রহিম রাহানা আমাদের সঙ্গে আছেন, প্রতিবারের মতো আজও তিনি আছেন আমাদের সঙ্গে এবং তিনি বলছেন যে আমি আরেকজনের মোবাইল নিয়ে ভূত এফএম শুনছি, আমার মোবাইলটা চুরি হয়ে গেছে, আপনার জন্য অনেক দুঃখিত আমি। তানিম আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ওয়ালি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, মাহমুদ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও বিএম তামিম আখতার এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন, রায়হান হুসাইন রাফি আমাদের সঙ্গে আছেন এমডিএসকে মাফি খান, এছাড়াও আছেন এসান মেঘ আমাদের সঙ্গে আছেন ফরিদুর রহমান এবং তিনি বললেন যে আজ ফ্রাইডে তাই আর মিস করলাম না, অ্যাপ দিয়ে শুনছি ফ্রম ইন্ডিয়া এবং ফরিদুর ফ্রম ইন্ডিয়া এবং SH সাগর আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি সালেহ উদ্দিন এবং তিনি লন্ডন থেকে শুনছেন, ভয়ে জমে যাচ্ছি এবং তিনি বলছেন যে বিশ্বকাপ না দেখে লাইট বন্ধ করে ভূত এফএম শুনি। চন্দ্রিমা পল আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও তুষার খান, জিলান হাসনাত আমাদের সঙ্গে, কায়েস আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও তানভীর আহমেদ রাসেল আমাদের সঙ্গে আছেন, রাফি সরকার এবং আমাদের সঙ্গে আছেন রুমানা আফরোজ, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সন্দীপ চক্রবর্তী এবং কলকাতা থেকে তিনি শুনছেন। এমডি নাইম আমাদের কাছে আছেন, যে কানে হেডফোন টিভিতে চোখ, আমাদের সঙ্গে আছেন মুবিন আহমেদ, কাব্য রাজ আমাদের সঙ্গে আছেন, আই লাভ ভূত এফএম লিখেছেন তিনি, তাই উই লাভ ইউ টু। আমাদের সঙ্গে শাহেদ আহমেদ আছেন, আমাদের সঙ্গে আছেন তানভীর, এছাড়াও জিলান আমাদের সঙ্গে আছেন ফারহান, আমাদের সঙ্গে আছেন সজিবুর রহমান, এছাড়াও আমাদের সঙ্গে আছেন মনির হোসেন, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি ফরহাদ এসকে সহ আরো অনেকে। তো যাই হোক, আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে এবং দ্বিতীয় অতিথির কাছে তার দ্বিতীয় ঘটনাটি আমরা শুনে আসব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। জি, আমি হাসান, এসেছি মোহাম্মদপুর থেকে আবার। তো ঘটনাটা ঘটে হচ্ছে অনেকদিন আগে, প্রায় 5 থেকে 6 মাস আগে। আমার একটা ফ্রেন্ড আমার বাসায় বেড়াতে যায় নর্মালি, আমি আর আমার ফ্রেন্ড মিলে আমরা স্টে করি, সারাদিন ঘোরাঘুরি করি, রাতে খাবার পর। তো ফ্রেন্ডের একটা বাজে অভ্যাস ছিল স্মোক করা, তো স্মোক করতে বাসা তো আর স্মোক করা যাবে না, আব্বু আম্মু আছে, তো যে কারণে কি করি আমরা দুজন বাসা থেকে বের হই। তো আমার পাশের লোকেশনটা হচ্ছে এরকম যে তার সামনে হচ্ছে কবরস্থান, তার বাম পাশে হচ্ছে মসজিদের পিছনে কবরস্থান, আর মসজিদের পাশে একটা পুকুর, আর পুকুরের উপরে যাই আমরা স্মোক করার জন্য। তো যথারীতি স্মোক করতেছি, তো একটা টাইম মানে আমাদের কানে কিছু শব্দ আসে, কিছু লোক কথা বলতেছে, আমরা তো বাংলাতে কথা বলে বাঙালি, তো তাদের কথাটা এমন মনে হচ্ছে যে উর্দুতে বা হিন্দিতে কথা বলে যেরকম মনে হয়। তো আমি তো এগুলো পাত্তা না দিয়ে বসে বসে স্মোক করতেছি। তো ও কি করছে, আস্তে করে আমাকে টাচ করে মানে বাম দিকে তাকানো ইশারা দিল। তো আমি বাম দিকে যখন তাকানোর সাথে সাথে আমি দেখলাম যে বিদ্যুৎ যে খুঁটিগুলো থাকে না, অনেক লম্বা লম্বা খুঁটি, তো ওইরকম সাইজের 2টা লোক কথা বলতেছে, তো বাংলাতে না, উর্দুতে। আচ্ছা। তো আমরা সাধারণত কি বলি যে গায়ে জুব্বা পরা থাকে অথবা এরকমটা কিছু এরকম টাইপের। তো আমি দেখি যে নর্মালি মানুষের মতোই, বাট গায়ে মনে হচ্ছে একটা শ্যাডো দিয়ে ঢাকা, আর অনেক ফর্সা ছিল, মুখে দাড়ি, মানে আমি কোনো পশম দেখি নাই তাদের শরীরে। তো এটা দেখার পর আমরা দুজনেই দৌড়ে বাসায় চলে আসি, তাড়াতাড়ি করে আমার রুমে বসার পর দুজনকে চিন্তা করি যে এটা কি দেখলাম। তো দুজনে এটা বিষয়টা ইগনোর করে ঘুমিয়ে পড়ি। তার পরদিন সকালে ও যথারীতি ঢাকায় চলে আসে, আর আমি কিছুদিন বাসায় স্টে করি। তো ওই দিন বলি নাই, ফার্স্ট আব্বু মুখে বলি নাই, যা আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল তাদের জানালাম। তো তারা বললো যে এটা হয়তো
তোর মনের ভুল, এর আগের দিন একটা কিছু দেখছো, ভয়ে ভয়ে ঘুমাইছিলি, তার কারণে এই অবস্থা হয়েছে আর কি। তো আমি বললাম হ্যাঁ হতে পারে মনের ভুল, জানালাম ওদেরকে। তারপর ওই দিন সবাইকে জানানোর পর ওই দিন ওর আগের মতো সব কাজ টাজ করলাম, রাতে খাওয়া দাওয়ার খেয়ে আবার ঘুমালাম। তো ঘুমানোর পরে আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নটা কি, আমার দুই পাশে নদীর মতো, আর আমি হাঁটতেছি, আমি যতই হাঁটতেছি ততই রাস্তাটা বাড়ছে, যত হাঁটছি ততই রাস্তাটা বাড়ছে। তো হাঁটতেছি আর এর মধ্যে আমার কানে একটা সাউন্ড আসলো, মানে কেউ কথা বলতেছে যে তুমি যখন আমাদের দেখলা ফার্স্ট, যখন তুমি কাউকে কথাটা বলছো তখন তোমাকে একটা ইশারা বা ইঙ্গিত দেওয়া হয়েছে যে তুমি যাতে না বলো, তুমি নেক্সট টাইম কেন আবার বললা, সেটার জন্য তোমাকে পস্তাতে হবে। তো এই পস্তানোটা এখনো হয় নাই, হয়তো বা সামনে পস্তাতে হবে। খুব বেশি দিন আগের ঘটনা না? হ্যাঁ। তো আপনি এই যে আপনার যেটা হুমকি আপনি পেলেন আপনার স্বপ্নের মধ্যে, বা কেউ এক জিনিস আপনাকে বলল, আপনি শুধু কণ্ঠস্বরই শুনেছেন নাকি কিছু দেখেছেন? কণ্ঠস্বর, শুধু কণ্ঠস্বর। আমি হাঁটতেছি, রাস্তা বাড়তেছে, পাশে নদী, নদীর মধ্যে শুধু পানি, আর আমার কান শুধু কণ্ঠস্বরটা আসছে। আচ্ছা, আপনি এই ব্যাপারটা কারোর সাথে কোনো মানে বিশিষ্ট জন যিনি এই সমস্ত ব্যাপার সম্পর্কে অনেক জ্ঞান রাখেন, তাদের এরকম কারোর সাথে শেয়ার করেছেন এই ব্যাপারটা? জানেন? শেয়ার করিনি দুইটা কারণে। একটা হচ্ছে আমি ইন্টারেস্ট যে কি হবে সেটা দেখার জন্য, বেঁচে থাকলে তো আল্লাহর রহমত, আর যদি মরে যায় সেটা তো অন্য বিষয়। আর সেকেন্ড হচ্ছে যে একবার বলার পর এত বড় সতর্কবাণী, দ্বিতীয়বার বলার পর দেখা যাচ্ছে কোনো সতর্কবাণী ছাড়াই এমন একটা ক্ষতি করলো, আমার না করুক আমার ফ্যামিলি মেম্বারে করতে পারে। তারপর আমাদের বাড়িটা হচ্ছে যে ভাই পুরাপুরি একটা কবরস্থানের উপরে, সেটাতে আপনার আগের জন্মে যখন আমার আব্বুরা ছোট ছিল তখন সেখানে গ্রামের মানুষদেরকে, আগে তো জানেন 1971-72-তে মানে কবরস্থান ছিল অনেক বড় বড়, তো ওটাতে রিপেয়ার করা হয়েছে। করার পর আব্বু ওখান থেকে জায়গা কিনছে। তো আমাদের বাড়ি করার সময় কি হয়েছিল যে এখন পিলার দেওয়া তো নিচে ঢালাই দেয় না, তো তখন যখন মাটি খুঁড়তেছিল তখন ওখান থেকেও মানে কঙ্কাল বেরিয়েছিল, মানে কবর ছিল সেটা বোঝা গেছে, বুড়ির পার্টস পাওয়া গেছিল। তো যখন আবার মানে বাড়িটা দেওয়া হয়েছিল তখন আব্বুকে দুদিন পর হুমকি দেওয়া হয়েছিল, করোনা। হ্যাঁ, আব্বুকে, আমার আব্বুকে, আপনি চাইলে আমার আব্বুর সাথে কত নো প্রবলেম, আব্বুকেও যখন হুমকি দেওয়া হয়েছিল, আব্বু এগুলো ইগনোর করছে, বাড়ি বন্ধ করছে। বাট এখনো মাঝে মাঝে সমস্যা হয়। সমস্যাটা কি হয় যে আমার তো কবরস্থান ছিল, তো আম্মু যখন ঘুম থেকে উঠে রাতের বেলা নামাজ পড়ার জন্য, তো আম্মু যখন উজু করে নামাজ পড়ে তখন দেখা যায় আমাদের ডাইনিং এ অথবা কিচেনে কেউ কাজ করতেছে, অথবা কেউ কোরআন শরীফ পড়তেছে, কেউ কান্না করতেছে, এরকম ওয়ার্ড শুনতে। বাট আমাদের কোনো ক্ষতি করে না। আর ক্ষতি একটাই করছিল, সেটা হচ্ছে আমার ছোট ভাই জন্মের সময়। সেটা হচ্ছে যে সেটা বলতে অনেক কষ্ট লাগতেছে যে আমার একটা ছোট ভাই মারা গেছিল আমার পরে, যে তো জন্ম হওয়ার পরে। তো যখন এগুলো করা হয়েছিল যে কেন হয়েছে বা কি হয়েছিল, তখন মানে হুজুর বলতেছিল যে তোমাকে যখন বাড়িটা করা হয়েছিল যখন তোমাকে একটা ইশারা দেওয়া হয়েছিল করো না অথবা একটা কিছু, বইগুলো ইগনোর করার পর বাড়ি করছে, যার কারণে মানে এটা আমার ছোট ভাই। তার মানে কেউ চায় না যে আপনারা? হ্যাঁ, আমরা ওখানে থাকি আসলে এটা কেউ চায় না আর কি। জি, বুঝতে পারছি। এবং আমার মনে হয় যে আপনি অনেক এমনিতেই আবেগ আপ্লুত হয়ে পড়েছেন, তো উনি আর কথা বলতে পারছেন, ওনার ছোট ভাইয়ের কথা মনে পড়েছে বলেই উনি বেশ ইমোশনাল হয়ে গেছেন। তো যাই হোক, আপনারা যারা বলেন যে এখানে যারা আসেন ঘটনা বানিয়ে বলেন, আপনারা যদি চোখের পানিটা দেখতেন তাহলে বুঝতে পারতেন যে এরকম ভাবে কেউ এখানে বানিয়ে বলতে আসলে আসেন না, কারো তো কোনো বেনিফিট নাই। আসলে রাত জেগে এখানে কষ্ট করে বসে থেকে আপনাদের ঘটনা শোনাবেন এবং তার জন্য এক্সট্রা কোনো কিছু পাবেন, আপনাদের ভালোবাসাটাই তারা সবচাইতে বড় মনে করেন, এর চাইতে আর কোনো কিছু নাই। তো আবার অনেকে বলেন যে এই ঘটনাটা অমুক ঘটনার মতো লাগছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আপনার পরিবারে আপনি কমপক্ষে 10 জন লোককে পাবেন যে 10 জন লোকের মাছ মারতে গিয়ে পরিবারে কারোর সাথে সমস্যা হয়েছে, এবং 10টা ঘটনা কম বেশি একই রকম। এরকম ব্যাপার কিন্তু আমাদের সাথে অহরহই ঘটে। আর আমরাও তো আসলে সবার ঘটনায় যে এতজন যে ঘটনা পাঠান, আমরা তো ঘটনা সিলেক্ট করি, এবং আমরাও কিন্তু একটু খোঁজ খবর নিয়েই তারপরে দেখি যে কার ঘটনা শোনানো যায়, কার ঘটনা শোনানো যায় না। তো এই ব্যাপারে একটু মাথায় রাখবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি সবসময় একটা জিনিস সবসময় বলি যে আপনি ঘটনাটি সত্যি না মিথ্যা এই দ্বন্দ্বে গিয়ে
গল্পের মজাটা নষ্ট করবেন না, তাহলে দেখবেন যে কোনো কিছুই হবে না, খামোখা আপনার সময়টা নষ্ট হবে। আপনার মনে হবে যে আপনি একটা ঘটনা শুনলেন, সেই ঘটনাটা আপনি ঘটনা শোনার চাইতে সেটা সত্যি না মিথ্যা সেটা নিয়ে ভাবতে শুরু করলেন এবং সময়টা পুরোপুরি বৃথা চলে গেল। তো আমার সেটাই মনে হয়। যাই হোক, আমি দেখতে পাচ্ছি অনেকে এখানে লিখছেন আই লাভ ভূত এফএম, যেমন আমাদের এখানে একাকী মন, মেহেদি, আমাদের সঙ্গে আছেন নয়ন পাল, এবং সবার কমেন্ট মোটামুটি একই রকম। আর সানি আমাদের সঙ্গে আছেন, আফরোজ রসি আমাদের সঙ্গে আছেন। তো যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে যারা আছেন এই মুহূর্তে তাদের সবাইকে। আমরা আবারও একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে একটা ছোট্ট অডিও ক্লিপে যাব এবং সেই অডিও ক্লিপের পরে আমরা আবারও ফিরে আসবো আমাদের অতিথিদের নিয়ে। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি 88 FM and do ফুর্তি। Exclusively on FusionBD.com. Bhoot FM. The night comes alive with Graminphone. আসসালামু আলাইকুম। রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি অস্ট্রেলিয়াতে থাকি, যে কারণে আমার ওখানে এসে গল্পটা শেয়ার করা হলো না। যাই হোক, গল্পটা শুরু করি। গল্পটা হচ্ছে 2005-এর, তখন আমি ক্লাস 10-এ পড়ি। অ্যান্ড আই ওয়াজ born and brought up in Saudi Arabia, সো ওখানেই আমার অনেকগুলো বছর কেটে গিয়েছে। তখন হচ্ছে কি, আমার যিনি বড় বোন আছেন, তো আমার বড় বোন একটা স্কুলে জব করতেন এবং আমি পড়তাম ক্লাস 10-এ। তো ঘটনাটি হচ্ছিল কি, আমাদের বাসায়ই ঘটা। আমাদের যে রুমটা ছিল, ওই রুমের সাথে একটা বারান্দা ছিল। তো ওখানকার বিল্ডিং গুলি হচ্ছে সবগুলো একসাথে লাগানো, কোনো বিল্ডিং এর মাঝখানে কোনো গ্যাপ নাই। সো আমাদের বাসাটা, আমাদের বেডরুমটা ছিল একদম পিছনের দিকে। সো আমাদের পাশের যে বিল্ডিংটা ছিল, মানে পিছনের যে বিল্ডিংটা ছিল, ওটা আবার আমাদের বাসার সাথে পুরো লাগানো ছিল। সো তার বারান্দাটার দরজা যদি খোলা হয়, উপরে দেখা যায় আকাশ, যেহেতু আমরা টপ ফ্লোরে থাকতাম, এবং পাশে হচ্ছে লিখে আরেকটা বিল্ডিং এর ছাদে বিশাল উঁচা ওয়াল। এছাড়া ওই বারান্দার আর কোনো ভিউ ছিল না, যার কারণে আমাদের ওখানে যাওয়া হতো না। ওই বারান্দাটার দরজাটা খোলাই হতো না। তো বারান্দাটার সাথে একটা ছোট রুম ছিল, যেটাকে আমরা স্টোর রুম বানিয়ে রেখেছিলাম অনেক বছর ধরে, around like for 16 years। যেহেতু আমার বর্ন ও বাসাতেই, আমার জন্ম হওয়ার আগেও আপু আমার অনেক বছর ওই বাসাতে থেকেছে। তো at that time it was already 15-16 years যে ওই রুমটা বন্ধ হয়েছিল। আর একটা ছোট ভাই আছে, তো তখন ও ক্লাস 6-এ পড়তো। সে বড় হচ্ছে, তার মধ্যে একটা ভাব আসছে যে আমার একটা একা রুম লাগবে। তো বাবা যেটা করলেন যে ওই রুমের মধ্যে একটা বিছানা, একটা পড়ার টেবিল, কম্পিউটার সবকিছু সেট করে দিলেন, একটা নর্মাল রুম যেরকম হয়। কিন্তু আমার ভাই ওই রুমে থাকতো না। কথা হচ্ছে না, আমি দিনের বেলা এখানে থাকবো কিন্তু রাতে এখানে থাকবো না, কারণ ওর ভয় লাগতো। তো রাতে যখন আমরা শুতে যাবো, তখন আমি বলছিলাম যে লাইট অফ করে, দরজা বন্ধ করে ভিতরে আসো। তো সে বন্ধ করছে, লক করছে, আর বলছে আজকে কেমন জানি আকাশটা হয়ে আছে, দেখতে ভয় ভয় লাগছে। তা আমি বললাম চুপচাপ সুন্দর মতন লক করে ভিতরে আসো। তো যখন লক করলো, লাইট অফ করলো, আমি ওখানেই দাঁড়িয়েছিলাম। পরে ভিতরে আসলো, দরজাটা, বারান্দার দরজাটা আটকে বারান্দার দরজাটা লক করে দিলাম। তো ও চলে গেল। আমার আবার অভ্যাস ছিল যে যেহেতু সকালে, অনেক সকালে উঠতাম, তো আমি রাতে যখনই শুই, 11টা 12টার আগে কখনোই শোয়া হয়নি, তো যখনই শুতাম আমি শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়তাম। আর এটা ছিল হচ্ছে এক বৃহস্পতিবার রাতের কাহিনী, কারণ শুক্র আর শনিবার আমাদের বন্ধ থাকতো স্কুল। সো শুক্র আর শনিবার হলে যেটা হতো, আমি ঘুমিয়ে পড়তাম ঠিকই, কিন্তু আমার বড় বোন ঘুমাতো না। যেহেতু কালকে বন্ধ, সে দেখা যেত ফোনে কথা বলতো, না হলে মুভি দেখতো, না হলে গান শুনতো, কিছু না কিছু একটা করে সারা রাত সে জেগে থাকবে। আমি অ্যাজ ইউজুয়াল শুয়ে পড়ি এবং আমার বোন ফোনে কথা বলছে, তারপরে গান শুনছে। আমি সবই শুনছি, কারণ আমার ঘুম খুবই পাতলা ছিল। তো তার যখন সব করা শেষ, she was feeling bored and she was asking me যে আই উঠ না। আমি শুনছি, আমি টের পাচ্ছি যে আমাকে ডাকছে, কিন্তু আমি উঠছিলাম না। আমি জিদ করে শুয়েছিলাম যে না, আমি এখন ঘুম থেকে উঠলে আমি আর ঘুমাতে পারবো না। তো আমি আবার ছোটবেলা থেকে প্রচন্ড রকমের ভীতু। আমি কখনো একা শুতে পারতাম না, এবং ছোটবেলা থেকে, মানে বোঝার পর থেকে আমি আপুর সাথেই ঘুমাতাম। তো ও জানতো ব্যাপারটা যে আমি কি পরিমাণ ভীতু। তো ও আমাকে ভয় দেখানোর চেষ্টা করতে লাগলো যে দেখ, কি জানি একটা আছে ওখানে।
হ্যাঁ তুই এই শব্দটা পাচ্ছিস? তা আমি বুঝছিলাম যে আমাকে ভয় দেখানোর জন্য এই কাজটা করতেছে এবং আমি এখন তো উঠবো না, আমি ঘুমিয়ে থাকবো বলে আমি চিৎ করে শুয়েছিলাম। আপু অনবরত বলেই যাচ্ছে, ও বলা আর থামছে না। হঠাৎ করে ও আমাকে বলে কি, তুই শুনতে পাচ্ছিস না কিসের জানি আওয়াজ হচ্ছে? তো আমাদের যে স্টোর রুমটা ছিল ওটা যদি লাইট জ্বালানো থাকতো, সেই লাইটটা আমরা আমাদের বেডরুমে যে বারান্দার দরজাটা ছিল ওটা দিয়ে দেখতে পেতাম। এবং তখন শীতের একটা রাত ছিল, তখন অ্যারাউন্ড বাজে রাত 3টা 3:30টার মতো, এবং ঠান্ডার দিন ছিল যার কারণে এসি ফ্যান সব অফ ছিল। ইট ওয়াজ লাইক টোটালি পিন ড্রপ সাইলেন্ট। তো যদি কোনো শব্দ হয় সেটা স্পষ্ট আমরা শুনতে পাই। আসলেও কি হচ্ছিল যে রুমের যে দরজাটা ছিল ছোট রুমটার, একটা দরজার মধ্যে যদি খোলা বন্ধ করার, বাতাসে খোলা বন্ধ করার একটা যে আওয়াজ, আমি আওয়াজটা ঠিক এক্সপ্লেন করতে পারবো না, একটা দরজা খোলার যে ক্যাকা ক্যাকা করে একটা আওয়াজ হয়, তো ওই আওয়াজটা হচ্ছিল যে বাতাসে দরজাটা দুলছে, একবার খুলছে একবার বন্ধ হচ্ছে, খুব জোরে হচ্ছে না, খুবই আস্তে আস্তে হচ্ছে। তো লিটারালি আমার আপু এটা বলার পর আমার কানে যখন ওই আওয়াজটা আসে, আমি আপুর দিকে ঘুরে উঠে বসি। দুজনই বসে আছি, দুজনই বারান্দার দরজার দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে দেখি বারান্দার নিচ থেকে আলো আসছে এবং স্টোর রুমের লাইটটা ধরালে যেরকম আলো, ওই আলোটাই, কিন্তু আলোটা আস্তে আস্তে খুবই ব্রাইট হয়ে যাচ্ছে, খুবই আলোকিত, যে রুমের লাইট না, শুধু বাহিরে মনে হয় সকালও হয়ে গিয়েছে, এরকম একটা আলো। তো আলোটার দিকে আমরা এক নজরে তাকিয়েছিলাম। খুবই বাতাসের শব্দ, সই সই করে বাতাসের শব্দ শোনা যাচ্ছে এবং দরজাটা খুলছে এবং বন্ধ হচ্ছে। একটা পর্যায়ে যেটা শুনলাম যে রুমের মধ্যে ধরেন আপনি কতগুলি সিডি বক্স, কাগজ নিচে ফেলে যদি ওটার মধ্যে হাঁটেন যেরকম একটা আওয়াজ হবে, এরকম একটা আওয়াজ পাচ্ছি যে রুমের মধ্যে কেউ একজন সিডি বক্স বা কাগজ টাগজ সবকিছু মিলায় নিচে ছড়িয়ে ওটার উপরে হাঁটছে। তখন আরেকটু ভয় পাই। আমরা দুজনই সেদিন বুঝেছি যে ভয় পেলে যে মুখের থেকে কোনো আওয়াজ বের হয় না, সেটা সেদিন টের পেয়েছি দুজন। আমরা তখনও নড়াচড়া করছিলাম না, আছে না যে লাইটটা একটু জ্বলাবো, সেটা সাহস আমি পাচ্ছিলাম না। তো আপু করলো কি, আস্তে আস্তে পেছনে গিয়ে, আমাদের বিছানার পাশেই লাইটটা ছিল, তো লাইটটা অন করলো। লাইটটা অন করার পরও কিছু চেঞ্জ হলো না, ওই আলোই দেখছি আমরা এবং ওই শব্দই শুনে যাচ্ছি যে কেউ হাঁটছে রুমের ভিতরে, এবং হাঁটার সাথে সাথে কেন জানি মনে হচ্ছে সবকিছু তছনছ করে ফেলছে, যে কিছু খুঁজছে। আমরা আস্তে করে গিয়ে দরজাটা খুললাম। দরজাটা খুলেও আমরা বারান্দার দরজাটার দিকেই তাকিয়েছিলাম। হঠাৎ করে দেখলাম বারান্দার দরজাটা কেউ খোলার চেষ্টা করছে। এটা দেখে কিছু না বলে আমরা দুজন দৌড়, আমাদের ঠিক পাশে ছিল আব্বু আম্মুর রুম, আমাদের পুরো পাশাপাশি, মাঝখানে শুধু একটা ওয়াল। আব্বু আম্মুর রুমে গিয়ে দরজাটা ধাম করে খুলেছি। তো আম্মু তখনও জাগনা ছিল। আমার ছোট ভাইটা দরজাটা খোলার সাথে সাথে লাফ দিয়ে উঠলো এবং আব্বুরও ঘুম আমার মতন খুবই পাতলা ছিল। সেও উঠে বলে, কি হয়েছে তোমাদের? বলে কি, প্লিজ তোমরা আসো, পাশের রুমে জানি কে আছে। আপু একটা লাঠি নিল, ভাবলো জোর টোর কিছু। সে লাঠি নিয়ে রুমের মধ্যে এসে লাইটটাই জ্বালিয়ে দরজাটা খুললো। দরজাটা খোলার পর যেটা আমরা দেখে সব থেকে বেশি অবাক হই, যে স্টোর রুমটার দরজাটা লকড ছিল। It wasn't open, it was locked as my brother locked it. আমার ভাই এসে বলে যে আমি তো দরজা লক করে গিয়েছিলাম। আমি কি, হ্যাঁ এটা লকই আছে, কিন্তু রুমের লাইটটা জ্বালানো ছিল, রুমের লাইটটা অফ ছিল না। এবং দরজাটা যে লক করা হয়েছে, দরজার চাবিটা আমার ভাইয়ের কাছেই ছিল এবং ওই দরজার একটাই চাবি ছিল। আমার বাবা আশেপাশে তাকিয়ে চিন্তা করছে যে মানুষও যে আসবে, আসার তো কোনো জায়গা নেই, কারণ পাশের যে বিল্ডিং এর ওয়ালটা, ওইটা এত উঁচা যে 2টা মই লাগবে শুধু ওই ওয়ালের উপরে ওঠার জন্য, ওটা এত উঁচা ছিল। আশেপাশে কোনো যাওয়াই জায়গা নেই, এখানে যে চোর যে ঢুকবে, যদি কোনোভাবে ল্যাপটপ দিয়ে ঢুকেও পড়ে, তার যাওয়ার আর রাস্তা হবে না, তো কে আসবে? বিড়াল। আমার ভাই করলো কি, চাবিটা দিয়ে রুমের দরজাটা খুললো। খোলার পর দেখে আমরা যা শব্দ পাচ্ছিলাম, অ্যাকচুয়ালি আমরা যা চিন্তা করছিলাম সেটাই ওখানে ছিল। ওর রুমের ওর যত গেমের সিরিজ ছিল বা মুভি সিরিজ ছিল, সবকিছু ফ্লোরের মধ্যে ছড়ানো। ওর
বই খাতাগুলি সব ফ্লোরের মধ্যে ছড়ানো এবং সিডিগুলির বক্স টক্স সব ভাঙা। আমার ভাই খালি বলতে লাগলো যে আব্বু এগুলি আমি করি নাই, কারণ সে ভাবছিল সে হয়তো বকা খাবে যে রুমের কি অবস্থা করে রাখছে। এবং আমি তো দেখেছিলাম ও যখন রুমটা লক, আমার ভাই আবার খুবই টিপটপ ছিল, সে সবসময় সবকিছু গুছিয়ে রাখতো। সেখানে এরকম একটা অবস্থা হবে এটা চিন্তাও করা যায় না। আর আমার ভাই তো নিজেই রুমটা যখন লক করছিল আমি ওখানেই দাঁড়িয়ে দেখছিলাম যে ও রুমের লাইটটা অফ করলো, জিনিস কম্পিউটার অফ করলো, লাইট অফ করলো, তারপর রুমের থেকে বের হলো। এটা কখন হলো, কিভাবে হলো? এবং রুমটা লক করে রুমের ভেতরেও তো কেউ ঢুকেনি, এবং কেউ যদি আসেও সে এসে উইদিন ফিউ সেকেন্ডস কোথায় গিয়ে পালাবে? এটার উত্তর অ্যাকচুয়ালি আজও পর্যন্ত আমাদের জানা হয়নি যে আসলে ওই দিন রাতে ওটা কি ছিল। আমি আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করি যে আমি কখনো কোনো কিছু দেখিনি, বাট এই অনুভূতিটা যে হয়েছে এটা অনেক ভয়ঙ্কর একটা অনুভূতি ছিল। এবং সেদিন সারা রাত আমি আর আমার বোন খালি দরজা থেকে তাকিয়েছিলাম যে আবার কি কিছু দেখবো। এরপর যেটা হলো, আব্বু দরজা লক করে, আব্বু আমরা যাতে ভয় না পাই, আব্বু বলতে লাগলো যে আরে ধরো এটা কিছু না, মনে হয় চোর টোর আসছিল, চোর না আসলেও বিড়াল আসছিল, কিছু একটা আসছিল, এটা কোনো ব্যাপার না, তোমরা গিয়ে শুয়ে পড়ো। আব্বু আমু গিয়ে শুয়ে পড়লো। আমরা দুজন লাইট জ্বালিয়ে দরজার দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ করে দেখি লাইটটা আবার অন হয়েছে। এবার যখন অন হয়েছে লাইটটা দেখার সাথে সাথে আমরা আবার আব্বু আমুর রুমের দিকে দৌড় দিই, এবং আব্বু আবার এসে দেখে আবারও লাইটটা অন করেছে কে জানি। আব্বু তখন খালি বলল যে কিছু করা লাগবে না, এই দরজাটা আর খুলো না, এবং আমার ছোট ভাইকে বললো তুই এই রুমে আর যাবি না। এরপরে সেদিন সারা রাত এভাবেই কেটে গেল। তারপরে যেটা হলো যে 7-8 দিন আমাদের ঘুমিয়ে আসতো না, শুধুমাত্র আবার কিছু দেখবো নাকি এই চিন্তা করে। আস্তে আস্তে সময়ের সাথে আমরা ভুলে যেতে লাগলাম। কিন্তু ঘটনাটা আমার আজও স্পষ্ট মনে আছে। সেদিন রাতের অনুভূতিটা আমি আসলে কাউকে বলতে পারবো না, তারাই বুঝবেন যারা কিছু দেখেছেন, যারা কিছু অনুভব করেছেন। কিন্তু আমি জানি না ওটা কি ছিল। এটার উত্তর যদি আপনার জানা থাকে ভাইয়া, তাহলে অবশ্যই জানাবেন। এবং আমার গল্পটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। Bhoot FM. The night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় বেজে ফুটের এফএম। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা। ঘড়িতে সময় রাত 1:39। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি, এবং সেই সাথে আরো একটা ইমেইলে শোনাবো আপনাদেরকে, যে ইমেইলটি আমার কাছে এই মুহূর্তে রয়েছে। সেই ইমেইলটি যেভাবে লেখা আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম। আমি মেহেদি হাসান বাঁধন, নড়াইল জেলার শোলপুর গ্রাম থেকে বলছি। আমি এইচএসসি সেকেন্ড ইয়ারে পড়ি, তাই পড়াশোনার কারণে স্টুডিওতে এসে ঘটনা বলতে পারছি না, তাই দয়া করে পড়ে শোনাবেন এবং শোনালে খুশি হব। তো সরাসরি ঘটনায় চলে যাওয়া যাক। ঘটনাটি 2002 সালের মার্চ মাসের 13 তারিখের। আমি আর যার ঘটনা বলবো সে হলো আমার বন্ধু, তার বাবা, তাদের দুজনের ঘটনা। তো রাসেল ভাই তিনি পেশায় একজন কসাই। যেহেতু তিনি কসাই ছিলেন, তিনি আগামী সপ্তাহে যে গরুটা জবাই করবেন সেই গরু কিনতে হাটে যান। গরুর হাটটা ওনার বাড়ি থেকে বেশ দূরেই ছিল বটে। তো সবকিছু ঠিকঠাকই ছিল। তিনি তার মতো করে পছন্দের গরু কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। গরু কিনতে কিনতে সময় চলে যায়। হালকা বেলা ছিল, মানে যেটাকে বলে সাঁঝ সন্ধ্যাবেলা। মন মতো গরু কিনতে পারায় তার মনটা বেশ ফুরফুরে ছিল। তারপর হঠাৎ করে তার মনে পড়ল বাড়ি থেকে বলে দিয়েছিল বাজার করে আনতে, তা না হলে রান্না হবে না। তিনি চিন্তায় পড়ে গেলেন, এখন কোথা থেকে বাজার করবেন। আর হ্যাঁ, হাট থেকে বাড়ি আসতে হলে বিলের মধ্য দিয়ে কাঁচা রাস্তা আছে, ওটা দিয়ে আসতে হবে। তখন তিনি বিলের মধ্যেই ছিলেন। তো তিনি দেখলেন বিলের মধ্যে বাজার খুলেছে। তিনি তো অবাক, এখানে বাজার কিভাবে? মনে মনে ভয়ও পেলেন। তারপর ভাবলেন, না, অনেকদিন তো এদিকে আসা হয় না, হয়তো নতুন কোনো বাজার হয়েছে এখানে।
তারপর ভাবলেন ভালোই তো, বাড়ির জন্য বাজার করা দরকার ছিল, বাজারটা এখান থেকে সেরে নেই। তারপর গরুটাকে পাশের একটা গাছের সাথে বেঁধে রেখে তিনি বাজারে ঢুকে গেলেন। ঢুকে অবাক, কারণ শুধু দোকান আছে, দোকানদার দোকান এবং শুধু দোকানই আছে, আর দোকানদার দোকানে বসা। কিন্তু অবাক বিষয় হলো সব কয়টা দোকানদার তার দিকে তাকিয়ে আছে এবং মুচকি মুচকি হাসছে। মনে হচ্ছে দোকানদাররা তার জন্যই বসা ছিল। তিনি তো ভেবে নিলেন যে একটু রাত হয়ে গেছে বলে মনে হয় খরিদ্দার নেই। তারপর আস্তে আস্তে সবকিছুই কেনাকাটা করলেন, পেঁয়াজ, রসুন, আদা, মাছ, ঝাল, সবকিছু। তো ভাবলেন বাড়ি গিয়ে একটু ভালো মন্দ খাবো, তাই একটা মাংসের দোকানের দিকে এগিয়ে গেলেন। মাংসের দোকানে যিনি বসা ছিলেন তার দিকে তাকিয়ে তিনিও একটু মুচকি হাসলেন। দোকানদার তাকে বলল, কত কেজি গোস্ত দেব কাকা? উত্তরে তিনি বললেন, 2 কেজি দাও। তারপর বললেন, কিসের মাংস? তিনি যেহেতু কসাই, পেশায় তার ছিল কসাই, তাই তিনি গরু অথবা ছাগলের মাংস হলে অবশ্যই বুঝতেন, কিন্তু ওটা ছাগল, গরু বা মহিষের মাংস ছিল না বলেই তার ধারণা। তো দোকানদার উত্তরে মুচকি হেসে বলল, কাকা এত জেনে কি হবে, কিসের মাংস? মাংসটা ভালো, বাড়ি নিয়ে যেয়ে খাও, মজা পাবে। তো তিনি ভাবলেন যে আচ্ছা থাক, এত জানার দরকার কি, নিয়ে যাচ্ছি। তো ব্যাগে নিয়ে যখন হাঁটা দিলেন মাংসের, তখন ব্যাগটা হাতে নিয়ে তখন দোকানদার বলেন, কাকা তুমি শুনতে চেয়েছিলে না কিসের মাংস এটা? আসো দেখে যাও মাথাটা কিসের। তো তিনি মানে তাহলেই বুঝবা যেটা কিসের মাংস। তো তিনি কৌতূহলবশত সেখানে এগিয়ে গেলেন এবং গিয়ে দেখলেন মনে হয় জীবনে এর চেয়ে বড় ভুল তিনি আর কোনোদিন করেননি। দোকানদার যার মাংস ওনাকে দিয়েছিল সেটার মাথাটা একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলেন। কাপড়টা ওঠালে তার হাত পা ঠান্ডা হয়ে গেল এবং মাটি এবং পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তিনি দেখলেন মাথাটা আর কিছুর না, তার নিজের, অর্থাৎ সেই কাকার। দোকানদার ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল, কাকা তোমার সিনার মাংসটা দিয়ে খেও, খুব মজা পাবে। তখন তিনি, তার মাথায় আর কোনো কিছু কাজ করছিল না, তিনি সবকিছু ফেলে দিয়ে আল্লাহর নাম নিয়ে দৌড় দিলেন। দৌড় দিয়ে একবার তিনি পেছন ফিরে তাকালেন এবং তিনি দেখলেন সেই কসাই হাতে চাপাতি নিয়ে ওনার পেছন পেছন দৌড়াচ্ছে। আর কসাইয়ের চেহারাটা ছিল খুব মারাত্মক, শুধু চোখের কোটরটা ছিল এবং ওই কোটরে কোনো চোখ ছিল না। এটা দেখে আরো জোরে তিনি দৌড় দেন এবং ওই যে গাছে গরুটা বেঁধে রেখেছিলেন ওটা আনার জন্য ওখানে গিয়ে দেখলেন ওই বাজারে যত দোকানদার ছিল তারা সবাই গরুটা কেটে ওখানে খাচ্ছে এবং ওনাকে দেখে সবাই তাকিয়ে আছে এবং তাদের সবার মুখেই একটা ভয়ঙ্কর হাসি। এটা দেখে তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না, জ্ঞান হারালেন। জ্ঞান ফিরে পাশের একটা মসজিদের বারান্দায় তিনি দেখেন যে শুয়ে আছেন এবং তার পাশে 6-7 জন লোক। ওই 6-7 জন বলল যে ওনারা ফজরের নামাজ পড়তে এসেছিলেন এবং তাকে অজ্ঞান অবস্থায় পান এবং মসজিদে নিয়ে আসেন। তারা সবাই ঘটনাটি খুলে বলতে বললেন এবং শুনলেন এবং তাদেরকে বললেন যে তাদের সবাইকে তিনি অনুরোধ করলেন যে আমাকে একটু বাড়িতে দিয়ে আসো। তারা তাকে বাড়িতে এগিয়ে দিয়ে আসলো এবং তার কিছুদিন পরে তিনি অসুস্থ হয়ে গেলেন এবং মানে বেশ অসুস্থ হয়ে গেলেন। এই ছিল ঘটনা। লেখা যদি কোনো ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম। তারপরে তিনি তার মোবাইল নাম্বারটি শেয়ার করেছেন। তো এই ছিল ঘটনা এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমি চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আপনি বলছিলেন যে আপনি তুলা রাশি এবং এই জন্য আপনার বিভিন্ন কিছু আপনি সেন্স করতে পারেন, রাইট? জি। এবং আপনি বলছিলেন যে আপনার বাসাতেই অহরহ এলোমেলো সব ঘটনা ঘটে। একটু বলবেন যে কেন এরকম এলোমেলো ঘটনা আপনার বাসায় ঘটে, কি মনে হয় আপনার? আমি আমার যতটুকু মনে হয়, প্রথমত আমার বাসাটার উপর রুফ, মানে আমার বাসার উপর ছাদ। তো নর্মালি বাসার ছাদের মধ্যে আপনার ওই কারো হাঁটার শব্দ বা মশলা বাড়ছে এরকম শব্দ অ্যাজ ওয়েল হয় রেগুলার। হ্যাঁ, এটা নর্মাল। এবং আমি কিছুদিন আগে 3 দিন বা 4 দিন আগে হবে আমি একটা জিনিস ফেস করলাম, একটা সমস্যা যে একসাথে যদি আপনার 10-12 জন লোক স্মোক করলে যেই পরিমাণ ধোঁয়াটা হয় ততটুকুই ধোঁয়া
রুম থেকে মানে আস্তে আস্তে ভিতরে আসছে, এবং এটা আমি আমার বাড়ির যে আন্টি আছে, বাড়িওয়ালা আন্টি, ওনাকে শেয়ার করি যে আন্টি আমি এই প্রবলেমটা ফেস করতেছি। আন্টি বললো যে উপরে যারা থাকে তারা এই ধরনের কখনোই কাজ করবে না, তারা সব স্টুডেন্ট, আর নতুন এরকম কেউ নেই যারা এরকম স্মোক করবে। আর আমি বললাম যে আমি যেটা বললাম যে আন্টি মনে হচ্ছে 10-12 জন একসাথে স্মোক করতেছে, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে স্মোক করলে ধোঁয়াটা উপরে যায় বা উপরে ছাড়া হয়। বাট নর্মালি দেখলাম যে ধোঁয়াগুলো আস্তে আস্তে নিচে আসছে এবং রুমের মধ্যে ঢুকতেছে, মানে আমার রুমটা একদম সিগারেটের মানে ধোঁয়ার গন্ধে ভরে গেছে, এরকম একটা অবস্থা। আমি আন্টিকে শেয়ার করলাম, আন্টি বললো না এরকম তো কিছু নেই, আমি জানাবো। আন্টি এখন জানা নাই, দেখি উপর আমিও মানে যোগাযোগ করলাম, বললাম যে তোমরা কি স্মোক করো কিনা। না না ভাইয়া এরকম কিছুই না, ওনারা সব পরীক্ষা দিবে সামনে, সরকারি পরীক্ষার জন্য তারা রাত দিন পরে, এবং তাদের কাছ থেকে তিনি শেয়ার, তারা আমাকে এই বিষয়টা বলার পর একটা জিনিস শেয়ার করছিল, সেটা হচ্ছে যেহেতু তারা ছাদে থাকে মানে রাত জেগেই পরে আর কি। তো আমার পরিচিত একজন আছে, নাম বলবো না, তো উনি ছাদে থাকে। উনি একদিন আমাকে বলছে যে ভাই তুমি তো এই প্রবলেম ফেস করো, আমরাও একটা প্রবলেম ফেস করি। বললাম কি প্রবলেম? আমাদের ছাদে অনেকগুলো গাছ আছে। তো বলে কি ভাই একদিন দেখতেছি যে রাত্রে 3:30টার দিকে প্রত্যেকটা গাছে কে যেন পানি দিতেছে। তো প্রথমে ভাবলাম যে হয়তো বা এটা ওই আন্টি বা আঙ্কেল, পরে মাথায় আসলো যে 3:30টায় তো না আন্টি আসবে না আঙ্কেল আসবে। তো ওনার সাথে যে বাকি দুজন ছিল তারা করছে লাইটটা বন্ধ দিয়ে পর্দা দিয়ে আস্তে আস্তে দেখতেছে, দেখে কি যে একজন মহিলাই, তার ফেস দেখা যাচ্ছে না, মানে সে আমরা নর্মালি যদি হাঁটি আমাদের শরীরটা একটু মুভ করে, যে আমাদের শরীর হাঁটতেছে, হাত নড়তেছে, ওনার কিছুই মানে উনি যে মুভ করতেছে কিছুই বোঝা যাচ্ছে না, জাস্ট মনে হচ্ছে যে এখান থেকে এখানে যাচ্ছে পাইপ নেই, এখান থেকে এখানে পাইপ যাচ্ছে, জাস্ট এভাবে পানি নেই। ভাই এরকম অনেক কিছুই ফেস করতেছি, বাট এখন ঢাকার মধ্যে মানে এত রিজনেবল প্রাইসের মধ্যে থাকাটা খুব টাফ, তাই সহ্য করেও বিষয় থাকা হয় আর কি। বাট অনেক সময় যখন পারা যায় না তখন আমরা বাসা থেকে বেরিয়ে এসে নিচে বসে থাকি। তারপর আমি বললাম যে তার মানে কি যে মাঝে মধ্যে যখন দেখেছি রাত্রবেলা আপনার নিচে যান, হ্যাঁ ভাই যখন সহ্য হয় না বা বিষয়টা সহ্য করার মতো না, যে এখন মনে হচ্ছে লাইফে রিস্ক আসবে, ওই মুহূর্তেই চলে আসি, নিচে আসি। আর আমি ছাদে একা যাই না রাত্রেবেলা, বাট অনেকদিন হবে, তাও 2-3 বছর হবে আমি একবার ছাদে ছিলাম একা। তা আমার কাছে মনে হচ্ছে যে বারবার ছাদের দরজা কেউ খুলতেছে, কেউ ঢুকতেছে, কেউ কথা বলতেছে, হাসতেছে। আমি নিচে যখন যেতাম দেখতাম নাই। এরকম অনেকবার ফেস করছে আর কি, অনেকবার। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমাদের এখানে দেখতে পাচ্ছি নাইমুর রহমান আছেন এবং তিনি কমেন্ট পড়েন, না হলে ভূত এফএম শুনবো না। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, মোটামুটি সবাই লিখছেন যে নাইস স্টোরি। তানভীর হাসান অভি আমাদের সঙ্গে আছেন, এমডি নাইমুর রহমানের তো আমি বললামই, সুজন আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন দেখতে পাচ্ছি এমডি আসিফ মন্ডল, এবং কষাই ঘটনার সময় ভয় পেয়েছেন সেটা তিনি জানিয়েছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাহমুদা, এছাড়াও আমাদের সঙ্গে আছেন ইউকেএস লিলি, এবং ঢাকা থেকে তিনি শুনছেন, রেগুলার শুনেন সেটা জানিয়েছেন। আনাস মোহাম্মদ আমাদের সঙ্গে আছেন এবং বলছেন যে বিশেষ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শ্রাবণ শেখ দিতি, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তানভীর অভি, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জাহিদুল ইসলাম জাহিদ, এমডি মুন্না আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন সজীব মোল্লা, আমাদের সঙ্গে আছেন এমডি নাইমুর রহমান সহ আরো অনেকে। তো আজকের মতো এখানেই শেষ করছি ভূত এফএম। কথা হবে আবারও আগামী সপ্তাহে। যাওয়ার আগে আমাদের একটু ইমেল অ্যাড্রেসটা বলছি। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofulti.fm, which is bhwtfm@radioofwat.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনা। যারা দেশের বাইরে হচ্ছেন তারা অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখে পাঠাতে পারেন আপনাদের ঘটনা। আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে আবার আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুধু থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। টাটা। Exclusively on FusionBD.com.